ইমেইলটি পাঠিয়েছেন, আমি ঠিক তার মতো করে পড়ছি। হ্যালো রাসেল ভাই, সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং থাকবেন। ভূত এফএম এর সকল লিসনার ও আমার ছেলে ওয়াসিফ, সে এখন হয়তো আমাকে শুনছে, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম রইল। আমার নাম হানিফ, চট্টগ্রামের আগ্রাবাদে আমার বাসা। আমি বর্তমানে কাতারে আছি এবং 4 বছর ধরে সেখানে তিনি অবস্থান করছেন। ভূত এফএম আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম এবং দূর পরবাসে থেকে আমি মিস করি না ভূত এফএমকে। আমার এক ফ্রেন্ড, তার নাম মোহাম্মদ আরিফ, সে কাতারে আছে 8 বছর ধরে এবং সে চিটাগংয়ে থাকে। এবং আরিফ একটি গভর্নমেন্ট হসপিটালের অটোপসি ডিপার্টমেন্টে 6 বছর ধরে কাজ করছে। হসপিটালের নামটা তিনি লিখেছেন, আমি পড়ছি না। তার সাথে আমার পরিচয় গত 8-9 মাস ধরে। সে অনেক ব্যস্ত থাকে, তাই তার কাছ থেকে ঘটনা কালেক্ট করাটা অনেক কষ্টের ব্যাপার। তাছাড়া আমিও বেশ ব্যস্ত থাকি। শুধু উইকলি ফ্রাইডেতে, যে হলিডেতে আমার দেখা হয় তার সাথে। এরই মাঝে আমি তার কাছ থেকে কিছু ঘটনা কালেক্ট করি। তাহলে ঘটনায় চলে যাই। ঠিক আরিফ যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। 2008-9 মাঝামাঝি সময়। সেদিন ছিল একটা এক্সটার্নাল পোস্টমর্টমের এক্সাম। এক্সামটা ছিল এক ফিলিপাইন লোকের এবং লোকটার এজ ছিল 30-35 বছর। আমার কাজ ছিল প্রথমে এক্সটার্নাল রিপোর্ট তৈরি করা। আমি যখন কাজ করার জন্য রুমে প্রবেশ করি, লাশটা একটা টেবিলের ওপর রাখা ছিল এবং সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। লাশের কাপড় সরাতে আমার প্রথমে চোখে আসে লাশটার মুখ হাঁ অবস্থায় এবং জিহ্বা জিহ্বা মুখের বাইরে এবং নাক থেকে কি জানি ঝরছে। এটা দেখে কেমন যেন লাগলো। এর আগে এমন কোনো লাশ দেখিনি। যাক, এরপরও আমরা কাজ শুরু করে দিলাম। এক্সটার্নাল রিপোর্ট করার জন্য যা যা করার তা করতে লাগলাম। এর মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে লাশটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। কিন্তু রেকর্ড মতে লাশটা ছিল সেদিন ভোর 6টা 40 মিনিটের। তাছাড়া লাশের শরীরে আমরা কোনো ইলেকট্রোচুয়ারি ইলেকট্রুয়ারি অ্যাপ্লাই করিনি। ইলেকট্রুয়ারি আমি একটু বলে দেই। ইলেকট্রুয়ারি মানে হচ্ছে আপনার এই যে ধরুন যে একটু আঠালো টাইপের কোনো একটা কিছু, যেটা অটোপসির সময় লাগে। এটাকে মানে এটা একটা কেমিক্যাল টাইপের জিনিস, আমি যতদূর জানি আর কি। তাহলে এমন গন্ধ কেন বের হচ্ছে তা বুঝতে তা বুঝতে না বুঝতেই গন্ধটা আরো বেশি আসতে শুরু করলো। এরপরও আমি এত কিছু চিন্তা না করে আমার কাজ তাড়াতাড়ি শেষ করে রিপোর্ট সাবমিট করে বাসায় চলে যাই। বাসায় ফিরে রাত তখন 9টা 45। রাতের ডিনারটা হোটেলে শেষ করে কম্পিউটারে নিজের কিছু কাজ ছিল তা শেষ করে শুতে শুতে রাত তখন 12টা 45। এরপর আমার ঘুম ভেঙে যায় দরজার আওয়াজে। আমি শুনতে পেলাম কে যেন খুব জোরে জোরে লাথি মারছে আমার দরজায় এবং 5-6 জনের একটা দল ঘুম ঘুম করে আওয়াজ করতে। আমি বিছানা থেকে উঠে দরজার পাশে যেতে আমার নাকে খুব বেশি আতরের গন্ধ আসতে থাকে। তাড়াতাড়ি ডোর ক্যাম ডোর ক্যামেরাটা ক্যামেরাটা দেখি, কিন্তু কিছু দেখতে পেলাম না। ডোর ক্যামেরায় দেখি, কিন্তু কিছু দেখতে পেলাম না। এরপর একটু সাহস করে বলে উঠলাম, কে? এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার বাসাটা ছিল একটা মসজিদের পেছনে এবং আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না, নির্জন একটা এলাকা। এরপর কোনো কিছু শুনতে পেলাম না। আবার মনে হচ্ছে আমার এটা হ্যালুসিনেশন। আল্লাহর নাম নিয়ে আবারও আমি ঘুমিয়ে পড়লাম। আমি তখন অনেক গভীর ঘুমেছিলাম। হঠাৎ করে আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তাই চাদরটা নিতেই আমার চোখ পড়ল একটা দৃশ্য। দেখলাম আমার রুমের দরজা ওপেন, এমনকি মেইন ডোরটাও ওপেন। দরজার পাশে যেতেই আমার নাকে আবার সেই লাশের পোড়া গন্ধটা লাগছে এবং একটু সামনে যেতেই আরো বেশি গন্ধ আসতে থাকে। মেইন দরজাটা বন্ধ করতে যেতেই দেখি অন্য দৃশ্য, যা দেখে আমি কোনো মতেই তার যা দেখার জন্য আমি রেডি ছিলাম না। আমি দেখি আমার মেইন ডোর থেকে একটু দূরে একটা লোক বসে বসে অনেকটা কান্নার মতো করে ঘুমাচ্ছে।
এবং তার পাশে একটা কুকুর পড়ে আছে। লোকটি পড়ে থাকা কুকুরটার পেট চিরে তা থেকে কি যেন খাচ্ছে, যা সেই পুরো গন্ধটা, যা থেকে সেই পুরো গন্ধটা আসছিল। একটু পরে দেখি লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি সাথে সাথে আমার ডোরটা বন্ধ করে রুমে চলে যাই। পরদিন আমি মসজিদের ইমামকে ঘটনাটা বলি এবং উনি আমাকে বললেন, ভালো লাগে যদিও বাংলা ইংরেজির মতো করে লেখা, ইংরেজি অ্যালফাবেট দিয়ে, সো একটু পড়তে সমস্যা হচ্ছে ওই জায়গায় জায়গায়, কারণ এক একজন আমরা যখন ইংরেজি দেখি একটা স্পেলিং ইউজ করি আর কি। সো একটু সমস্যা হচ্ছিল, বাট আমার মনে হয় যে আহ, মানে এটা আপনারা সবার অনেক এনজয় করেছেন। এনিওয়েজ, আমি কিছু SMS পড়বো এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে ফেসবুকেও পোস্ট করতে শুরু করেছেন এবং এবং আমি সেই পোস্টগুলো পড়বো। সুতরাং যারা এখনো চাচ্ছেন বা ভাবছেন যে পোস্ট করবেন, তাড়াতাড়ি করে ফেলুন। আমি কিছু SMS পড়েছি এবং এরপরেই আহ, আমরা একটা ঘটনা শুনবো এবং তারপরে কিন্তু পোস্টগুলো পড়বো। ইমরান খান আমাদের কুয়েত থেকে SMS করেছেন, শুনছেন ভালো লাগছে। রাজু আমাদের এস এম এস করেছেন আমাদের গোলাম রাব্বি মিটফোর্ড ঢাকা থেকে। এবং আমাদেরকে আপনি বলছেন যে ভূত এফএম শোটা মানুষের মনের স্থান নিয়েছে। খুলনা থেকে আমাদের আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন, ভূত এফএম রক্স লিখেছেন। মেহেদি আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে। আমাদেরকে ডলি SMS করেছেন এবং তিনি বলছেন যে ভয় মজা দুটোই লাগছে। হিমেল পান্ডে আমাদের SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে জিয়া অনা সুইটি ময়মনসিংহ থেকে। আমাদেরকে জান্নাত রবিন এস এম এস করেছেন আমাদেরকে হাসনাত চৌধুরী সিলেট থেকে। এছাড়াও ফারহান সিলেট থেকে আমাদের SMS করেছেন। FM জিয়ন আমাদের এস এম এস করেছেন আমাদেরকে। মোহাম্মদ হাবিল SMS করেছেন। জিহাদ আমাদেরকে মানিকগঞ্জ থেকে। রিশাদ জাহান মিতু আমাদের SMS করেছেন উত্তরখান থেকে। এছাড়াও আবিদ আমাদেরকে ভোলা থেকে SMS করেছেন। শামিমা গাজীপুর থেকে SMS করেছেন এবং আমাদের SMS করেছেন জয় নাটোর থেকে। মুক্তি আমাদের এস এম এস করেছেন রুবেল বয়রা খুলনা থেকে। ফাহাদ খান আমাদের বাড্ডা থেকে এস এম এস করেছেন আমাদেরকে। নিষ্পাপ ভূত এস এম এস করেছেন আমাদেরকে। DH শাকিল এস এম এস করেছেন আমাদেরকে। শুভ এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন রহিমুল। জুয়েল এস এম এস করেছেন আমাদেরকে, জুয়েল ম্যাক্স সিলেট থেকে। আমাদেরকে ওবায়দুল চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। আমাদেরকে দীপন সাহা টিকাচুলি থেকে। আমাদেরকে উপসা জিঞ্জিরা থেকে এস এম এস করেছেন। তানোর থেকে এস এম এস করেছেন মুস্তাকিম। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি দীপন। নাইট রাইডার রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন। চৈতি আমাদের এস এম এস করেছেন সুমন দীপ্ত সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা একটু পরেই একটা ঘটনা শুনবো এবং তারপরে আবার ফেসবুকের পোস্টে যাব। এর মাঝখানে একটু বলে রাখি যে এই মুহূর্তে যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে প্রত্যেকেই কিন্তু উপস্থিত হন আপনাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, এবং আমরা অনুরোধ করি সেই অনুরোধ তারা ফেলতে পারেন না এবং অনেক কষ্ট করে কিন্তু এখানে আসতে হয়। এবং মানে কি বলবো যে জাস্ট যারা আসেন তারা শুধুমাত্র একটা ভূত ফিল্মের প্রতি ভালোবাসা বা টান, যেটাই বলেন না কেন, সেই ভালোবাসা বা টান থেকেই আসেন। সো তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং কেন ধন্যবাদ জানাচ্ছি, এখন তিনি এসছেন, তিনি সরাসরি সিলেট থেকে এসেছেন এবং সিলেট থেকে স্টেশন থেকে সরাসরি এসেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি ওয়ালাইকুম সালাম। আপনি তো মনে হয় সরাসরি স্টেশন থেকে এখানে আসছেন। হ্যাঁ, আমি সরাসরি আসছি। স্টেশন থেকে, ওকে ফাইন। আপনার নামটা একটু সবাইকে আরেকবার বলেন। হ্যাঁ, আমার নাম সাদিয়ান। আমি সিলেটে আসছি। ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই। ওকে, আমার কাজিনেরটা দিয়ে শুরু করি? জি প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো ঘটনাটা আজ থেকে প্রায় 2 মাস আগের ঘটনা। আমার কাজিন পুরান ঢাকার ওয়ারিতে থাকতেন। তো ওইখানকে একদিন রাতে উনি ঘুমোচ্ছিলেন। ওনার সাথে ওনার হাজবেন্ড ছিলেন। তো ওনার স্বাভাবিক রাতে ঘুমানোর সময় ওনার কোলবালিশ থাকে। তো গরম চলে আসছিল 2 মাস আগে ঘটনা যেহেতু। তো মোটামুটি ওনার গরম লাগছিল রাতে। তো গরম লাগাতে উনি ভাবছেন যে ওনার পিঠে কুলবালিশ থাকাতে উনি প্রায় গরম লাগছে, এইটা ভেবে উনি কুলবালিশটা সরানোর জন্য হাতটা জাস্ট পিছনে নেন। পিছনে নেওয়ার সাথে সাথে উনি অনুভব করেন যে এটা মুভ করতেছে। তো উনি ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখতে পান যে একটি ছেলে ওনার ঠিক ওনার ঠিক পিঠে উঠে চড়ে বসে আছে, প্রায় এরকম শুয়ে আছে প্রায়। তো উনি দেখার সাথে সাথে উনি মানে
আর একটু চোখ খুলে, মানে চোখ খুলে ওর চোখের দিকে তাকিয়ে আছে। তো উনি দেখতে পান যে 6-7 বছরের ছেলে বা একটু বেশি হবে এইজ, এরকম ছেলেটাও ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি ঘুরে যান, ঘুরার সাথে সাথে ছেলেটা লাফ দিয়ে ওনার পায়ের পাশে চলে যায়। ওনার পায়ের পাশে যাওয়ার সাথে সাথে উনি চিন্তা করেন যে এটা চোর, মানে উনি এইভাবে চিন্তা করেন। চিন্তা করার পরে উনি মানে জাস্ট ওকে ধরার জন্য সামনে এগোন। দেখেন যে ছেলেটা লাফ দিয়ে বিছানা থেকে ওনার পায়ের পাশ থেকে ফ্লোরে নেমে গেছে। তো ফ্লোরে নামার সাথে সাথে উনিও ছেলেটার ইয়েতে চলে যান, পজিশনে, পায়ের পাশে, মানে বেডের কর্নারে। ওইখানে যাওয়ার পরে উনি দেখতে পান যে জাস্ট ওনার চোখের সামনেই ছেলেটা জাস্ট ভেনিশ, মানে ধোয়ার মতো নাই হয়ে গেছে। তো এটা দেখার পরে আর উনি, মানে ওনার সেন্স কাজ করে না যে এটা কি ঘটলো। উনি ভাবেন যে কিছু একটা তো ঘটছে, উনি জাস্ট আবার শুয়ে পড়েন। সকালে তারপরে উনি ওনার হাজবেন্ড এবং সবার সাথে শেয়ার করেন। পরে উনি বুঝতে পারেন না ঘটনা কি, এটা বাসার কোনো সমস্যা কিনা। উনি প্রায় বেশ কয়েক বছর যাবত এখানে আছেন। তো বর্তমানে উনি বাসাটা ছেড়ে দিচ্ছেন, এই মাসে উনি অলরেডি ছেড়ে দিচ্ছেন বাসা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। তার মাঝখানে আমরা আরেকজনের ঘটনা শুনবো। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু ফেসবুকের পোস্ট আমরা পড়ে আসবো। আচ্ছা, ফার্স্ট স্টোরিটা কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি। যেমন হচ্ছে আমাদেরকে আল সাকিব রহমান SMS পোস্ট করেছেন ফেসবুকে এবং তিনি বলেছেন যে প্রথমটা তেমন একটা ভালো না। আবার এর পরপরই একটা পোস্ট আছে মাহমুদুল হাসান, তিনি লিখেছেন রাসেল ভাই খুব ভালো লাগলো। আমাদেরকে প্রিন্স রুবেল রহমান লিখেছেন যে ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস। আমাদেরকে ফয়জুর রহমান রুবেল লিখেছেন ভালো হয়েছে। সোহেল রানা আমাদের লিখেছেন যে ইমেলটা অসম। আমাদেরকে আরিফ SMS করেছে এবং তিনি বলছেন যে প্রথম SMS নয়, এখানে পোস্টগুলো আমি পড়ছি, প্রথম ঘটনাটা মোটামুটি ভালো ছিল, আরো ভালো ঘটনা এক্সপেক্ট করছি। আমাদেরকে ইমাদ খান লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও SMS এখানে পোস্ট করেছেন দেখতে পাচ্ছি দিওয়ানা রাকিব, নাইস স্টোরি। আমাদেরকে মিরাজুল ইসলাম প্রিন্স লিখেছেন যে আজকে ভূত এফএমটা জমবে মনে হয়। এবং আরো অনেকেই আমাদেরকে এখানে কিন্তু পোস্ট করেছেন। আপনি ঢুকে নিজেও পড়তে পারেন পোস্টগুলো এবং আপনি সেখানে রিপ্লাইও লিখতে পারেন। এবং আমরা সবসময় কনফিউজ থাকি একটু যে কারো একটা ঘটনা ভালো লাগে, কারো ঘটনা ভালো লাগে না। আসলে দেখা যায় যে এক একজনের কাছে এক একটা ধরনের ঘটনা ভালো লাগে। তো আমরা যার যে ঘটনাতে বেশি ভোট পড়ে বা যে টাইপের ঘটনা বেশি ভোট পড়ে সেই টাইপের ঘটনাগুলো বেশি সিলেক্ট করি। সো আপনাদের মতামত কিন্তু খুব জরুরি। আপনারা অবশ্যই ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী জনের কাছে এবং আমি এখন যার সাথে কথা বলবো তিনি ঢাকা শহরকে অনেক আগে থেকে দেখছেন এবং আমরা যারা এখন যে ঢাকা শহর দেখছি, বিভিন্ন এলাকা যেভাবে দেখি, তখন সেই এলাকাগুলো এইরকম ছিল না, একটু অন্যরকম ছিল। এবং তিনি যেটা বলছিলেন যে তাদের সম্ভবত পল্লবীতে সেকেন্ড বাড়ি আছে। আপনার আমি আমি বরং আপনার নামটা আগে শুনে ফেলি। আপনার নামটা একটু প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি তাওহিদ, আমি এসেছি মিরপুর থেকে, মিরপুর পল্লবী এলাকা থেকে। আপনি বলছিলেন যে আপনাদের বাড়িটাই ওই এলাকায় সেকেন্ড বাড়ি ছিল। অ্যাকচুয়ালি তা না, মানে আমি যে ঘটনাটা বলেছিলাম আর কি, যে মেয়েটার ব্যাপারটা, জি, জি। ওদের যে বিল্ডিংটা হলো ওটাই ওই এলাকার সেকেন্ড বিল্ডিং ছিল। আচ্ছা, ওইটা সেকেন্ড হ্যাঁ, বিল্ডিং এর আগে কোনো বিল্ডিং বিল্ডিং ছিল একটা না। ছিল, আর আর কোনো বিল্ডিং ছিল না। তাহলে আমরা ঘটনাটা শুনে আসি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ঘটনাটা হলো যে আমাদের এলাকার মেয়েটা নাম রোমানা। তো তার বাবা ছিল আমাদের ওখানে বড় ঈদগার ইমাম আর কি, এবং তিনি বেশ ধনাঢ্য ব্যক্তি ছিলেন ওখানে। তো সেই হিসাবেও তাকে সবাই চিনতো। তো সেই মেয়েটাকেও সবাই চিনতো আর কি। তো খুব ভালো মেয়ে, ভালো স্টুডেন্ট। প্লাস আমরাও ছোটবেলায়, মানে এটা ঘটনাটা ধরেন 85, 6, 7 এই দিককার আর কি। জি, তো তার বাসা অপোজিটে আবার আমার নানির বাসা। তো সেখানে আমাদের রেগুলার যাতায়াত ছিল। তো সেই ক্ষেত্রে ওর বাসাতেও যাওয়া হতো। সেখানে আমি যেতাম, আমার মাও যেত। এবং ওদের বাসায় আবার একটা পেয়ারা গাছ ছিল, তখন ওদের বাসাটা একতলা ছিল আর কি। জি, তো পরবর্তীতে সেই বাড়িটা বিল্ডিং করা হয়। তো বিল্ডিং করার জন্য বাড়িটা ভাঙা এবং গাছ কেটে ফেলা সবই করা হয় আর কি। তো বিল্ডিং কনস্ট্রাকশন অবস্থায় তার মায়ের কাছে কয়েকবার স্বপ্ন হয়েছিল আর কি, স্বপ্ন দেখেছিল যে তাকে ওয়ার্ন করা হচ্ছিল যে বাড়িটা ভেঙে তুমি ঠিক করোনি, তোমরা ঠিক করোনি, এর জন্য চড়া মূল্য দিতে হবে আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত বিল্ডিংটা হয়, ওটা 6 তলা বিল্ডিং। তো বিল্ডিংটা কমপ্লিট হওয়ার কিছুদিনের মধ্যে যে ইনসিডেন্টটা ঘটে, যে মেয়েটা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মারা যায়। কিন্তু তার মৃত্যুটা একটু রহস্যজনক। কি কারণে? তার মায়ের কাছ থেকে আমাদের পরে শোনা আর কি, যে আমার মা শুনতে পেয়েছিল তার মায়ের কাছ থেকে যে যেদিন তার মৃত্যুর ঘটনাটা ঘটে সেই দিন রাত 8:30টার দিকে তখন কারেন্ট চলে যায়। যাওয়ার পরে সেই মেয়েটা তার মায়ের হাতে খাবার খাচ্ছিল, ভাত খাচ্ছিল। ঠিক সেই সময় বাড়ির ছাদ থেকে একটা আসে,
মানে ওই মেয়ের নামে ডাক আসে, ওকে ডাকে, এবং ডাকে কারা? ওরই খেলার সাথী, ওদের পাশের বাসার শাওন কাকুর দুই ভাই বোন, তাদের দুইজনের ভয়েসে আসে ছাদ থেকে ওকে ডাকছে। এবং এই শব্দটা, এই ডাকটা ওর মাও শুনতে পায়। শোনার পরে সে অনেকটা পাগলের মতোই, ওদের বাসা ছিল তিনতলায়, তিনতলা থেকে ছয়তলা ছাদে চলে যায়। ওর মা ঠেকাতেও পারেনি যে বলেতে খাওয়াটা শেষ করে যায়, কিন্তু ততক্ষণে চলে যায় এবং তার কিছুক্ষণ পরে তার বডিটা পাশের বাড়ির উঠানে যেয়ে পড়ে, এবং ওটা ওই শাওন কাকুনদেরই বাসা। তো মানে জাস্ট ও যার খুব দ্রুত ঘটনাটা ঘটে যায়, তার মৃত্যুর ঘটনাটা, এবং সে যেখান থেকে পড়ে যায় মানে সেই জায়গাটা এত ন্যারো যে ওখান থেকে একটা ওই বয়সের একটা মেয়ের পড়াটা আসলে খুবই ইম্পসিবল। এবং সে সাথে সাথেই মারা যায়, এবং তার বডিটা ওখানে পড়ে আর কি, সে জীবিত অবস্থায় তাকে আর সম্ভব হয় না। তো এই মেয়েটার মৃত্যু নিয়ে মোটামুটি এলাকায় একটা আলোড়ন তৈরি হয়েছিল। তো তার মৃত্যু বেশ কয়েক বছর পরে, যে এই মৃত্যুটা নিয়ে আমার যে অভিজ্ঞতাটা, যে তখন এটা 96 এর কথা, তার মৃত্যুটা হয়েছে আনুমানিক 91-2 এর দিকে হবে। আর ঘটনাটা 96-এ, যে তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে আমাদের ভ্যাকেশন চলছিল। তো ওই বাড়ির এলাকাতে আমরা আবার আড্ডা দিতাম বন্ধু বান্ধব মিলে। তো ঠিক যে সময় আমি তার ঘটনাটা ঘটে, সেটাও ঠিক রাত 8টা 8:30টার দিকেই। তখন কারেন্ট চলে যায়, তো আমি তখন ওখানে যাচ্ছিলাম। তো মহল্লায় ঢোকার মুহূর্তে আমার ফ্রেন্ড এসে বলে যে তুই তাড়াতাড়ি আয়, একটা জিনিস দেখাবো। এবং ওটা আমার মানে আমি ওর সাথে আমি দ্রুত চলে যাই সেখানে ব্যাপারটা কি দেখার জন্য। তো যে দেখতে পাই যে ওর পাশে যে বাসা, শাওন কাকুনদের বাসা, ওখানে বাড়ির ছাদে একটা মেয়ে বাড়ির ছাদের রেলিং এর উপর দিয়ে হাঁটছে। অত্যন্ত ন্যারো একটা রেলিং, যেখান দিয়ে একটা মানুষের পক্ষে দাঁড়ানোই সম্ভব না। সেখান থেকে সে অত্যন্ত দ্রুত এসে যাচ্ছে, তার ওড়না উঠতেছে বাতাসে, এবং মেয়েটার অবয়ব যতদূর বোঝা যায় সেই মেয়েটার মতোই যে মারা গেছে। এবং এটা শুধু আমরা দুজন না, আস্তে আস্তে আরো 3-4 জন লোক ওখানে ভিড় করে, এবং তারা দেখতে থাকে যে একটা মানুষ ওখানে আছে। এবং এটা নিয়ে আমরা একটু অবাক হয়ে যাই যে কেন এখানে তো এটা হওয়ার কথা না, এবং এই মেয়েকে আমরা কেন দেখছি। কারণ ওই মেয়েকে অ্যাকচুয়ালি ওর চেহারা চিনতাম আমরা দুই বন্ধু, কিন্তু আর যারা ছিল তারা নতুন, তারা হয়তো ওকে চিনতো না, এই জন্য জিনিসটাকে অস্বাভাবিক ভাবে নেয় নেই। কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কোনো মতেই স্বাভাবিক না। কারণ একটা মৃত মানুষ এইরকম একটা ন্যারো রেলিং এর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, হ্যাঁ, এটা তো আসলে হিউম্যানলি পসিবল না যে কোনো কোনোটাই একটা চিকন পসিবল না। রেলিং এর উপর দিয়ে আমরা কেউ হাঁটতে পারবো, এবং এটা কোনো সম্ভব না আসলে। এবং পরবর্তীতে যখন আমরা বেশ কয়েকজন ওখানে জমে গেলাম, ওই জিনিসটা মনে হয় আমাদেরকে টের পেলো যে এখানে মনে হয় মানুষজন আসা শুরু করছে, তখন ওটা ওই রেলিং থেকে নেমে ছাদের মাঝখানে দিয়ে গেল। সেই মুহূর্তেই আমরা শাওন কাকুনদেরকে ডাক দিলাম, দিয়ে বললাম যে তোমরা তোমাদের ছাদে চেক করে দেখো, হয়তো কিছু একটা আছে। এবং ওরা সাথে সাথে ধরেন সব মিলে 2-3 মিনিটের ব্যাপার, ওদেরকে আমরা বললাম, ওরা ছাদে উঠলো, কিন্তু ওটাই দেখলো যে ওখানে আর কিছু নাই। মানে আমরা যাকে দেখেছি সে ওখান থেকে এসকেপ করার কোনো রাস্তা নেই আসলে, আমরা তো ওখানে যেহেতু থাকি জানি যে, কিন্তু সে ওখানে আর কিছুই পাওয়া গেল না। কিন্তু আমরা সবাই দেখলাম, সবাই বলতে আমি যদি হাতে গুনেও বলি তাও 8-9 জন তো হবেই, আমরা দেখলাম আগে জিনিসটা। এই একটা ঘটনা আমার লাইফে। এবং আমরা পরবর্তী ঘটনাগুলো আবারও শুনবো, আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত আমি আপনাদেরকেও বলবো যে যারা শুনছেন তারা আমাদের সাথেই থাকুন। একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও। আপনারা সবাই জানেন যে ভূত এখন এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনারা যদি আনফর্চুনেটলি আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে কি করতে হবে? 404088 আপনাদের ডায়াল করতে হবে আপনাদের গ্রামীণ ফোন নাম্বার থেকে, এবং তারপরে দেখবেন যে আপনারা খুঁজে পাবেন এই এপিসোডটি, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবার যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকলো, এবং আমি এক্সপেক্টও করছি না যারা পরীক্ষা দিচ্ছেন তারা এত রাত্রে ভূত FM শুনবেন। সো আমরা সত্যি আপনাদের মিস করব। পরীক্ষা তাড়াতাড়ি শেষ করুন, অনেক ভালো ভালো ভাবে পরীক্ষা দিন, এবং অনেক ভালো একটা রেজাল্ট হোক, যা এক্সপেক্ট করছেন তার চাইতে বেটার হোক, এবং আবারও ফিরে আসুন ভূত FM সেই প্রত্যাশা থাকবে। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। নাতির খান, আতিফ, আতিব, দুলাল আমাদের SMS করেছেন গাজীপুর থেকে।
এবং আমাদেরকে টিম অ্যাপ এসএমএস করেছেন হোসাইন রামপুরা থেকে, এবং আজকের ঘটনাগুলো অসম লিখছেন। সিমি লিখেছেন, কি লিখেছেন পড়তে পারলাম না। ইউসুফ খান ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং তার এক্সাম চলছে তবুও ভূত এফএম শুনছেন। ও না, এটা আমি চাচ্ছি না আসলে যে আপনারা করেন। আসিফ আমাদেরকে কাজরা থেকে এসএমএস করেন, কাজরা রাজশাহী থেকে। আপনি আমাদের আমাদেরকে অনেক শান্তিবাগ থেকে এসএমএস করেছেন এবং তার সবচাইতে পছন্দের প্রোগ্রাম, বাট ম্যাক্সিমাম ফ্রাইডেতে তিনি ভুলে যান ভূত এফএম এর কথা। ভুলে গেলে তো একেবারেই চলবে, একটা রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। পিউ খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন যে তার এইচএসসি এক্সাম চলছে, পরশু বাংলা সেকেন্ড পার্ট এক্সাম, তাই পড়ছে আর ভূত এফএম এসএমএস করেছেন পলাশ। এসএমএস করেছেন আমাদেরকে হাসান শুভ্র বিনোদপুর রাজশাহী থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন ইমরান খান রাজশাহী থেকে, কুয়েট থেকে এসএমএস করেছেন। লাবণ্য আমাদের এসএমএস করেছেন আমাদেরকে প্রিন্স। এছাড়াও মাহি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এবং তিনি অনেকদিন পরে ভূত এফএম শুনছেন, মিরপুর থেকে এসএমএসটি পাচ্ছেন। হাসান পতেঙ্গা থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন সেকেন্ড স্টোরিটা খুব অসম ছিল। আমাদের কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন এবং তার ভালো লাগছে, ফুর্তি লাগছে। আমাদেরকে এমডি রাজ এসএমএস করেছেন আমাদেরকে আলম গাজীপুর থেকে। তিলোভা আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। জুয়েল ঢালি আমাদের এসএমএস করেছেন বিজয়। এসএমএস করেছেন আলামিন ভালুকা ময়মনসিং থেকে। এসএমএস করেছেন আমাদেরকে ফুর্তি 88.0 FM। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অ্যাডভোকেট অপু, অনিক, অর্পণ, জিম, জোহা, জিকরা সহ আরো অনেকে। আমাদেরকে নওয়াফ সাদমান এসএমএস করেছেন বরিশাল থেকে, অসম লাগছে তাই জানিয়েছেন। আমাদেরকে অনেক লিখে এসএমএস করেছেন আমাদেরকে লায়লা এবং রাসেল। এসএমএস করেছেন আমাদেরকে শীর্ষ সহ আরো অনেকে। আমি আরেকটা ঘটনা পড়তে চাই, আসলে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা রয়েছে, আরেকটা ঘটনা পড়ে ফেলি এবং আমার ভার কমাই। তার আগে ফেসবুকের কিছু পোস্ট তো পড়তেই হচ্ছে। ফেসবুকে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে হুসাইন বাঁধন এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে গত 3 সপ্তাহ ধরে ভূত এফএম শুনছেন এবং যতবার শুনছেন ততবার ভূত এফএম শুনছি ততবার কোথাও না কোথাও থেকে বিভিন্ন গন্ধ পাই, জানি না কেন। ওকে, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মাসুম বিন্নু এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এসএমএস তো না, এটা পোস্ট পড়ছি আমি এখন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SH নূর আলম এসএমএস পোস্ট করেছেন একটা এবং কমেন্ট করেছেন, এখানে লিখছেন ভয় লাগলো না। আমাদেরকে মারিয়া ইসলাম রাফা লিখেছেন যে আজ যে পোস্টে যে পিকচারটা আছে সেটা তার কাছে ভালো লেগেছে এবং ভয় লেগেছে। আমাদেরকে মাহবুব আজাদ এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন যে শুরু হয়ে গেল ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি শাহেদ অভ্র। এছাড়াও আমাদেরকে স্মাইলি অ্যাঙ্গেল এসএমএস পোস্ট পাঠিয়েছেন আমাকে নিভিত চৌধুরী। এছাড়াও রকি নিলয় আমাদেরকে পোস্ট করেছেন এবং এছাড়াও দেখতে পাচ্ছি এবং আমাদেরকে নুসরাত জাহান ফারিয়া, নিপা আক্তার, আর এছাড়াও আলিয়া, প্রণীতি, বিথি আমাদেরকে এখানে দেখছি যে বিভিন্ন কমেন্ট করেছেন। যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই উল্লেখ করেন যে আপনি দেশের বাইরে থেকে কমেন্ট করছেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরটা বুঝতে পারবো যে আপনারা দেশের বাইরে থেকে শুনছেন, এই মুহূর্তে আমাদের সাথে আছেন। এবং যারা এখানে বিভিন্ন কমেন্ট করছেন তারাও জানতে পারবেন যে আপনাদের সাথে একটা জানতে পারবেন যে দেশের বাইরে থেকেও যারা ঘটনা পাঠান তারা হয়তো একটা ইন্টারেকশন তৈরি হবে আর কি। এনিওয়েজ, আমি একটা ঘটনা পড়ে ফেলতে চাই এবং আমার কাছে এই ঘটনাটা রয়েছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি জানি না যে ঘটনাটা আপনাদের কতটা বিশ্বাসযোগ্য মনে হবে জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি যে যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে এই ঘটনাটা। অলরাইট, আমি ঘটনাটা পড়ে ফেলি। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে। আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে ঘটা একটা ঘটনা। ঘটনাটা ভয়ের কিনা জানি না, এটা আমি সম্পূর্ণ ভূত এফএম এর লিসনারদের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। মর্গ সম্পর্কে অনেক ভয়ের ঘটনা শুনেছি আব্বু, কাকা এবং আরো অনেকের কাছে, কিন্তু একদিন এমন কিছু আমার সাথে ঘটবে তা কখনো কল্পনা করিনি। জানি রাখা ভালো যে আমার বাবা যে কোনো একটা মেডিকেলের একজন সরকারি কর্মচারী। আমাদের একটা ব্যবসা ছিল যা বিদায় স্টোর নামে পরিচিত। বিদায় স্টোর হলেও সেখানে শুধুমাত্র মরা লাশের বাক্স বিক্রি করা হতো, কারণ আমাদের মূল ব্যবসা ছিল মেডিকেল মর্গে বাক্স পাইকারি বিক্রি করা। এই জন্য অন্য কিছু বিক্রি করার প্রয়োজন ছিল না। বাবা মেডিকেলে চাকরি ও মর্গে ব্যবসা করার সুবাদে দুটো জায়গা খুব ভালো
ভালোভাবে চিনতাম। এখন সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আমার সাথে ঘটে 2005 সালের জুন মাসের 2 তারিখে। সেদিন ছিল আমার ছোট বোনের জন্মদিন। ঘড়িতে প্রায় সন্ধ্যা 8টা বাজে। অনুষ্ঠানে সব মেহমানরা এসে গেছেন, কিন্তু এখনো আব্বু আসেননি। মেহমানরা সব এসে পড়ার কারণে আত্মীয়রা সবাই বলছেন কেক কাটার জন্য, কিন্তু আমি মাকে গিয়ে বললাম ছোট বোনের প্রথম জন্মদিন, আর আব্বু থাকবে না, আর একটু অপেক্ষা করো, আব্বু হয়তো এখনই চলে আসবে। মা আমাকে বলল, তুই এক কাজ কর, তাহলে তোর আব্বুকে খুঁজে দেখ, যদি পাওয়া যায় তাহলে সাথে করে নিয়ে আসিস। যেই বলা সেই কাজ। আমি চট করে বেরিয়ে যাব। আমার খালাতো ভাইকে আমাকে ডাকলো আর জিজ্ঞাসা করলো, কই যাও? উত্তরে আমি বললাম যে মর্গে যাই। এই কথা সময় মর্গ যাওয়ার কারণ কি সে জিজ্ঞেস করলো, এবং আমি বললাম যে আব্বুকে আনতে, কারণ এই সময় আব্বু মর্গে থাকে। সে বলল, আমি কোনোদিন মর্গ দেখিনি। চলো একসাথে যাই, এতে মগ দেখা হবে আর খালুকে খোঁজা হবে। আমি বললাম, চলেন তাহলে। আমরা দুজন বের হব। এমন সময় দেখি যে আব্বুর বন্ধু তার পরিবার নিয়ে অনুষ্ঠানে মাত্র আসলো। আমি যথাযথভাবে তাকে সালাম দিলাম এবং জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? তিনি উত্তরে বললেন, ভালো। এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার আব্বু কই? আমি বললাম যে আব্বু এখনই এসে পড়বেন, আপনারা ভেতরে বসেন। এ কথা বলে মর্গের উদ্দেশ্যে আমি আর আমার ভাই রওনা দিলাম। আমরা সরকারি কোয়ার্টারে থাকি, তাই কোয়ার্টারের মেইন গেটে গেলাম এবং মর্গে যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সাওয়ালাকে বললাম যে যাবো আর আসবো, আর তোমার যা ভাড়া সেটা তুমি পাবে। এই বলে রিক্সায় উঠলাম, আর রিক্সায় উঠে ভাইকে বললাম যে মর্গে অনেক লাশ দেখে আবার ভয় পাবেন না তো? উত্তরে ভাই বললেন যে না, যেখানে মেডিকেলে যেতে সাধারণত 12 থেকে 15 মিনিট সময় লাগে, সেখানে রিক্সা দ্রুত চালানোর কারণে 7-8 মিনিট সময় লাগলো। মেডিকেলের মর্গে গেটে যেতে রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো, মামা এখানে থামবো? আমি বললাম যে মামা আর একটু ভেতরে যাও। রিক্সাওয়ালা তখন মর্গের গেটের থেকে আর একটু ভেতরে গেল এবং আমি আমার ভাই রিক্সা থেকে নামলাম। আমি আমার ভাইকে বললাম যে আপনি একটু দাঁড়ান, আমি আব্বুকে খুঁজে দেখি, আর আব্বুকে খুঁজে পেলে আব্বু আমার থেকে আপনাকে সম্পূর্ণ মর্গ ভালো করে দেখাতে পারবে। এই বলে আমি 20 কদম দূরে মর্গের প্রধান কেচি গেটের সামনে যেতে যেতে যখন যা দেখি তা দেখে আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ আমি আব্বুর যে বন্ধুকে মর্গে আসার সময় অনুষ্ঠানে দেখলাম, সালাম দিলাম, দেখি সে আমার থেকে সামনে মর্গের কেচি গেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ সে মর্গ সম্বন্ধে জানে না, অথচ সে মর্গের বাইরে আমার সামনে দাঁড়িয়ে। আমি তাকে আসার সময় বলে আসিনি যে মর্গে যাচ্ছি, আর তার জানার কথাও না যে আব্বু এ সময় মর্গে থাকে। তাহলে সে এখানে এ সময় কি করছে, আর সে অনুষ্ঠান থেকে আমাদের আগে এখানে কিভাবে আসলো? আমার ক্যালকুলেশন অনুযায়ী তার এখানে আমাদের আগে আসার কোনো কথা না, কারণ আমি তাদেরকে অনুষ্ঠানে রেখে সরাসরি রিক্সা নিয়ে মর্গে আসি। আব্বুর বন্ধু যদি অনুষ্ঠান থেকে মর্গে আসে তাহলে কমপক্ষে 5 মিনিট দেরি হবে আমাদের থেকে, কিন্তু সে আমাদের আগে পৌঁছে গেছে। এসব ভেবে আমার ভয় হতে লাগলো, আর আমি মনে করলাম যে আব্বু অনেক সময় মর্গে অনেক ভয়ঙ্কর ঘটনা বলেছেন আমাদের কাছে। এমন সময় আমার ভাই এসে আমাকে পেছন থেকে ধরলো আর জিজ্ঞাসা করলো, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর ওনার না আসার ওনার আর ওনারে না আমরা আসার সময় অনুষ্ঠানে দেখে আসলাম, মানে ওনাকে যে আমরা আসার সময় অনুষ্ঠানে দেখে আসলাম, উনি এখানে কেন? আর এত তাড়াতাড়ি সে আমাদের আগে কিভাবে আসলো? আমি তখন মর্গে আশেপাশে লক্ষ্য করলাম এবং দেখি যে অন্য দিনের তুলনায় আজকে মর্গে তেমন কোনো লোক দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারলাম যে এটা আব্বুর বন্ধু না, বরং অন্য কিছু। আমি আমার ভাইকে বললাম, তাড়াতাড়ি রিক্সায় ওঠেন। সে বলল, কি হয়েছে? তাছাড়া খালুকে খুঁজবি না? এক কাজ কর, ওনাকে জিজ্ঞাসা কর খালুকে দেখেছে কিনা। আমি বললাম, ভাই তাড়াতাড়ি চলেন তো। এই বলে রিক্সায় উঠলাম আর রিক্সাওয়ালাকে বললাম, কোয়ার্টারে চলো। রিক্সায় উঠে আর পেছনে ফিরে তাকানোর সাহস পেলাম না। আমি রিক্সায় চুপ করে বসে আছি আর আমার ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তোর এমন করলি কেন? খালুকে খুঁজলি না কেন? আর ওই লোকটাকে জিজ্ঞাসা করলেও তো কিছু জানা যেত। আমি বললাম, কারে জিজ্ঞাসা করব? ভাই বলল যে মানে আমি বললাম যে হ্যাঁ, সে আব্বুর বন্ধু রূপ ধরে মর্গের গেটে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি আমার সাথে থাকার কারণে হয়তো আমার কোনো ক্ষতি করতে পারেনি। ভাই এসে বলল যে জল জলে মানুষকে ভূত বানিয়ে দিলা, তুমি ভয় পেয়েছো তাহলে? আমাকে বললেই পারতা, আমি গিয়ে জিজ্ঞাসা করতাম খালুকে দেখেছে কিনা। আমি ভাইকে বললাম যে এই এলাকা আমি আপনার থেকে ভালো চিনি, তার সম্ভব না। আর তাছাড়া সে তো আমাকে চেনে।
তাহলে সে আমার সাথে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে কেন? এই বলে রিক্সা কোয়ার্টারের গেটে এসে থামলো এবং আমরা ভাড়া মিটিয়ে অনুষ্ঠানে ঢুকে দেখি আব্বু এসে গেছে। এদিকে কেক কাটা হয়ে গেছে আর খাবার খাওয়া শুরু হয়ে গেছে। তখন আমিও আমার ভাই দুজনের চোখে পড়লো যে আব্বুর বন্ধু খাবারের টেবিলে বসে আছে আর তার খাবার খাওয়া প্রায় শেষ। আমার ভাই দেখে অবাক যে এটা কি করে সম্ভব, যাকে একটু আগে মর্গে দেখে এসেছি দাঁড়িয়ে থাকতে, সে কিভাবে আমাদের আগে এখানে এসে খাবার শেষ করে। আমি তখন ভাইয়ের চেহারা দেখে বুঝলাম সে ভয় পেয়েছে। এরপর আমি আব্বুকে ডাক দিলাম। আব্বুকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। আব্বু তখন আমাকে বলে যে আজকে মর্গে একটা সমস্যার কারণে কোন লোক নেই বললেই চলে। তাছাড়া এই ছিল ঘটনা, এছাড়া মর্গ রিলেটেড আরো অনেক ঘটনা আমার জানা আছে যা আব্বু ও কাকার সাথে ঘটে গেছে। সময় করে সেগুলো লিখবো। আপনি অবশ্যই লিখবেন এবং আপনি আপনি আপনার মেডিকেল কলেজের নামটা অন্তত আমাদের জন্য হলেও একটু উল্লেখ করেন, তাহলে ঘটনাগুলো আমাদের আরো মানে সিলেক্ট করতে সুবিধা হবে আর কি। কারণ নানা রকমের প্রশ্নের সম্মুখীন আমরা হই বিভিন্ন সময়, সেই জন্যই বলছি। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি এখন চলে যাব আরো একটা ঘটনায় এবং এই ঘটনাটা নিয়ে আসছেন আপনাদের সামনে আমাদের পরিচিত, খুবই পরিচিত, রেগুলার আসেন আমাদের এখানে বাবু। রাজু ভাই, এই ঘটনাটা হুম, এটা ময়মনসিংহ এর ঘটনা। ঘটনা আমার সাথে শেয়ার করেছে জুনায়েদ রহমান। আহ, এটা ওনার লাইফের ঘটে যাওয়া একটা ঘটনা, 80-র দশকের ঘটনা। তো ঘটনা হচ্ছে এরকম, উনি ওই সময় আপনার এইচএসসি পাস করে বন্ধুর সাথে বেড়াতে যান আপনার ময়মনসিংহ এলাকায়। তো সেখানে যাওয়ার পরে ওনার বন্ধুর বাসা ছিল বেশ পুরাতন এবং আপনার আহ মানে ওই এলাকায় নাকি অনেক বাড়ি ঘড়ি আছে যেগুলো আপনার বেশ পুরাতন তৈরি করা আর কি। তাইলে তো বন্ধুর সাথে উনি ঘোরাফেরা করেন ওখানে এবং ওখানে নদীর পাড়েও হাঁটেন এবং জায়গাটা উনি খুব এনজয় করেন আর কি। তো এক সময় মানে বন্ধু বলে যে আমার নানা বাড়ি আছে এখানে আরো আপনার একটু গ্রাম্য এলাকায় আর কি, মানে জায়গাটা আরো ভেতরে আর কি, তুই যাবি? তখন সে বলে যে হ্যাঁ, ওখান থেকে ঘুরে আসা যায়। বলে কি কি আছে? তো বলে অনেক কিছু আছে, বাট এর মধ্যে যেটা আছে একটা প্রাচীন মন্দির আছে, অনেক পুরানো, এবং সেই মন্দিরটা তুই মানে দেখলে খুব মজা পাবি। কারণ ওটা হচ্ছে একটু মানে রেয়ার মন্দির, যেটাতে আসলে মানে কালী মন্দির আর কি, যেটাকে বলে। হুম, কালী মন্দির যেটা নাকি খুব মানে সব জায়গায় থাকে না। তো বলে যে ঠিক আছে, যাবো, ঘুরে আসবো, কি অবস্থা। তো ওর বন্ধুর সাথে রওনা দেয় ওখান থেকে এবং বেশ লং এরিয়া আর কি পার হওয়ার পর সামওয়ার অ্যারাউন্ড মানে বর্ডারের কাছাকাছি কোন একটা জায়গায় সেই গ্রামে তারা যায়। তো ওখানে যে থাকে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো ঘোরাঘুরি করার কিছু নাই, তারপরে বের হয়। বের হওয়ার পর বন্ধু তাকে নিয়ে যায় যে আপনার চায়ের দোকানে যে চা খায় এবং তখন জিজ্ঞেস করে যে আমি মন্দিরটা দেখতে চাই। তো বলে রাতের বেলা তুই কি দেখবি, অলরেডি রাত হয়ে গেছে। আর ওই সময় অ্যাকচুয়ালি এত মানে আপনার গ্রাম অঞ্চল, তারপর বর্ডারের কাছে এত বেশি ফ্যাসিলিটেড ছিল না, বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না আর কি। তো তারপর বন্ধুকে চেপে ধরার কারণে তার বন্ধু তাকে নিয়ে যায়, রাতে নিয়ে দূর থেকে দেখায় যেটা মন্দির। তো দেখে যে মন্দিরটা বেশ অব্যবহৃত আর কি, ওখানে খুব একটা মানুষ আসে না। হয়তো কোন একজন আপনার পূজারী বা পুরোহিত যাকে বলে তিনি আছেন ওখানে, বাট অ্যাকচুয়ালি মানে খুব একটা মানুষ ওখানে আসে না, বেশ পুরাতন হয়ে গেছে এটা। এবং রাতের বেলা তো বেশ মানে মানে আপনার মানে নিশ্চুপ জায়গাটা। তো দেখে এবং যথারীতি ওই ইসের কাছে আপনার জবা ফুল গাছ অনেক আছে, কারণ ওই ওখানে পূজা করার জন্য কি জবা ফুল প্রয়োজন হয় আর কি। এনিওয়ে সে দেখে, তো তার কাছে নাকি প্রথমেই জায়গাটা মানে বেশ একটু হরিফিক টাইপের লাগে আর কি, ভয় পায় উনি। তো চলে আসে অ্যান্ড একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ঢোকে, খুব মানে বেশি রকমের কিউরিয়াসিটি, যে মানে জায়গাটার সম্বন্ধে সামহাও মানে তাকে কেউ একজন কল করতেছে এরকম তার ফিল হয়, যে ওখানে যেতেই হবে। মানে অস্থির একটা ফিলিংস তার ভিতরে হয়। তো যাই হোক, রাতটা সে কোনো মতে পার করে। দিনের বেলা সে ফার্স্ট যে কাজটা করে, সে ওই এলাকায় চলে যায় বন্ধুকে না বলি, সে হেঁটে হেঁটে ওখানে চলে যায় রাস্তা খুঁজে। তো যে দেখে যে যেখানে তারা চা খেয়েছিল সেই দোকানটা তখনও খোলা। তো ওখানে বসে বসে চা খেয়ে ওই একে জিজ্ঞেস করে যে এই মন্দির কতদিন ধরে আছে।
তো বলে এটা তো অনেক আগের মন্দির, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে আছে। হ্যাঁ, এখানে অনেক মানে আপনার মানুষজন আসতো এক সময় দেখতে দেখতে, এখন আর খুব একটা আসে না। তো বলে এখানে পূজারি আছে নাকি? তো বলে যে হ্যাঁ, এখানে পূজারি আছে, তিনি মানে আপনার সবসময় মানে ই করে না, এবং মন্দির সবসময় খোলা হয় না, এটা স্পেশাল পূজা পার্বণের জন্য এটা খোলা হয়। তো উনি ওখানে হেঁটে যায়, হেঁটে যেয়ে ওই মন্দিরের কাছে দেখে যে আপনার অনেক গাছগাছালি আছে এবং আপনার ফুলের গাছ টাছ, এবং কাউকে পায় না উনি। মন্দিরের চত্বর যেটা সেটা আপনার খালি পড়ে আছে, দরজা বন্ধ করা, দেখার কিছু নাই। তো তখন থেকে নাকি সে একটা মানে আজব ফিল করতে থাকে যে টু গো ব্যাক, মানে বারবার ওখানে যাওয়ার। তো উনি চলে আসে, ওয়েট করে, দুপুরবেলা আবার যায়। দুপুরবেলা যে সে দেখে যে ওখানে মন্দিরের যে দরজাটা সেটা খোলা, সেটা আপনার লাগানো নাই, সেখানে তালা নাই। তো সে কি করে, মন্দিরের চত্বরে যায়। চত্বরে যে সে আপনার একবার সে ঢুকে যেতে যায়, পরে সে চিন্তা করে যে তার পায়ে জুতা, সে জুতাটা খুলে, নিজের মন থেকেই মানে সে ফিল করে যে হি হ্যাজ টু রিমুভ দ্য শুজ। জুতাটা খুলে সে ভেতরে ঢুকে। তো ভেতরে ঢুকে সে প্রথমেই যখন দরজাটা খুলে ঢুকে সেটা ধাক্কা খায়। সেখানে আপনার মূর্তিটা আছে, কালীর মূর্তি, জাস্ট জায়গা মতো রাখা, এবং মূর্তিটা দেখে সে একটা ভয় ফিল করে ভেতরে, প্রচন্ড রকমের ভয়। সামথিং অ্যাকচুয়ালি সে মানে তার ভাষাতে হচ্ছে যে আহ, সময়টা ছিল দুপুর বেলা, মানে ভর দুপুর, এবং তার সাথে কেউ নাই, সে একা গেছে এবং ওখানে কাউকে পায়ও নাই সে। হঠাৎ করে সে মানে মূর্তিটা দেখে ভয় পেয়ে যায়। মানে অনেকেই হয়তো জানেন আপনার যে কালী মূর্তি সাধারণত জিভ বের করা থাকে, তো পুরো কালো রঙের মূর্তি ছিল সেটা। তো দেখে প্রচন্ড একটা ভয় তাকে গ্রাস করে, এবং মনে হচ্ছে সে গরমের মধ্যে সে মানে আপনার ঠান্ডা লাগা শুরু করে, এরকম একটা ফিলিংস তার ভেতরে। তো সে কি করে, সেখানে থাকতে পারে না, সে বের হয়ে আসতে থাকে। তো যখন সে পেছন ফিরে বের হয়ে আসে, তখন নাকি তার কানের কাছে ফিস ফিস করে কে জানি বলে, কই যাস। সে মানে একদম আরো মানে ই হয়ে যায়, আপনার ভয়ে শক্ত হয়ে যায়। এবং সে মন্দির থেকে নামার পরেই দেখে একটা বড় সাপ ওই জায়গায় বেরোচ্ছে, এবং সাপটা নাকি ওই জায়গায় দাঁড়াই ছিল তাকে দেখে, মানে নড়ছেও না চড়ছেও না, মানে ফনা তুলে দাঁড়ায় আছে। এনিওয়ে, সামহাউ সে ম্যানেজ টু কাম ব্যাক, এবং মানে বেশ ঘোর লাগা অবস্থায় সে ফিরে আসে বাসায়। এসে তার খুব মানে শরীর খারাপ হয়, জ্বর আসে। একটা বন্ধু জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি, বলে যে আমি এরকম গেছিলাম ওইখানে। বলে বলে বাবা, তুই এখানে কেন গেছিস, ওখানে তো যাওয়ার কিছু নাই, তোরে বলছি তুই যাবি একটা সময়, আমি মন্দিরের যিনি মানে ব্যবস্থাপক বা পূজারি যে আছে তার সাথে নিয়ে যাবো, এইভাবে তো যাওয়া ঠিক না। এবং মানুষ এটা তারা একটা মানে একটা পূজা হয় বা এটা একটা মন্দির, এটা এইভাবে যাওয়া ঠিক না, তুই কেন গেছিস। তোর অনেক বেয়াদবি হতে পারে, সামথিং লাইক মানে ওরা যেটা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী তোমার উল্টা পাল্টাও কিছু করে থাকতে পারো তুমি। তো এনিওয়ে, তোর জ্বর আসে এবং জ্বরটা ভালো হয়, এবং বন্ধু তাকে বলে তুই আরেকবার যাবি, তুই যে ভয় পেয়েছিস ভয়টা কাটানোর জন্য, সে আর যেতে চায় না। এনিওয়ে, সো এরপরে সে ঢাকায় ব্যাক করে চলে আসে। আচ্ছা। তো ঢাকায় ব্যাক করে যখন সে চলে আসে, আসার পরে বাসায় আসে, বাসায় এসে তার কোনো কিছু ভাল লাগে না, কেমন অদ্ভুত অদ্ভুত ফিলিংস লাগে। রাতে যখন সে ঘুমায়, তখন সে ওই স্বপ্নে ওই মূর্তিটা দেখে। আচ্ছা। মূর্তিটা দেখে এবং সে স্বপ্নে দেখে মূর্তি তাকে বলতেছে তুই কই যাস, তুই চলে গেলি, তুই আসলি চলে গেলি, এই ধরনের কিছু কথা সে শুনে, উইসপারিং ভয়েস টাইপের। ওকে। এবং সে ভয় লাগা শুরু, তো এমন ভয়টা শুরু হয়, ভয়টা মানে এক পর্যায়ে মানে স্বপ্ন তো দেখি সে নাইট মেয়ার হতে থাকে, এবং এরপর যেটা হয় সে একলা সিঁড়িতে ওঠানামা করতে পারে না, তার মানে পিছন দিকে উঠতেছে। তো একদিন নাকি সে ঘুমায় আছে, রাত্রেবেলা সে এরকম হঠাৎ এরকম ফিসফিসানি শব্দ, তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর সে তাকায় দেখে যে ঠিক তার রুমের দরজার সামনে ওই কালী মূর্তি দাঁড়ায় আছে, এবং এটা দেখে সে চিৎকার করে ওঠে প্রচন্ড। চিৎকার করার পর তার বাসার মানুষজন আসে, কি ব্যাপার, এবং তখন থেকে নাকি সে পুরো অ্যাবনর্মাল হয়ে যায়, তার কিছু জিনিস সে যেটা বলছে তার মনে নাই, বাট অ্যাকচুয়ালি সে পরে যেটা শুনছে ফ্যামিলি মেম্বারদের কাছে, সেটা আমি বলতেছি। ওনার আর মনে নেই ওখান থেকে, ওই সেন্স আসার পরে। আচ্ছা। ওনার ফ্যামিলির ভাষ্য মতে ওনারা যখন চিৎকার শুনে আসে, আসার পর দেখে যে উনি বিড়বিড় করতেছে, মানে তার মুখ দিয়ে কোনো নর্মাল কথা বেরোচ্ছে না, উনি বিজাতীয় কিছু কথা বলতেছে, এবং ওনার মানে আচরণ খুব পাগলের মতো, ডিফারেন্ট টাইপের অ্যাক্ট করতেছে সে। তো তাকে ফ্যামিলি মেম্বার শান্ত করার চেষ্টা করে, বুঝতে পারে না কি হয়েছে, এবং তিনি ওই মাঝখানে যে ঘটনাটা যে উনি মন্দিরে গেছিল, জ্বর আসছিল, এই ঘটনাগুলো কারো কাছে শেয়ার করেনি উনি বাসায়। তো তারা রিলেট করতে পারে না। তো তারা এরকম তাকে দেখে যে পাগলামি করে, বাসায় খাবার খায় না, এটা ভেঙে ফেলে সেটা ভেঙে ফেলে, মানে হি বিকেম ভেরি অ্যাকচুয়ালি মানে ইনসাইন টাইপের হয়ে গেছে। তো তারা জিনিস রিলেট করতে পারে না, বলে মানুষকে, তো অনেকে বলে মানসিক ডাক্তার দেখো তাকে। তো তার ফ্যামিলি তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়।
ডাক্তার অ্যাকচুয়ালি তাকে কোনো রকম মানে দিতে পারে না, রেমেডি। বলে যে আপনার ছেলেকে ঘুমের ওষুধ দেন, হতে পারে তার মেন্টাল কোনো ডিসঅর্ডার হয়েছে সামথিং, মানে তারা উল্টা কেস স্টাডি করার চেষ্টা করে তাকে নিয়ে, মানে সামথিং তার ফ্যামিলি লাইফে কোনো সমস্যা আছে কিনা। এরকম কিছু ছিল না, ইট ভেরি সাউন্ড পার্সন। তো এরপর যেটা হয়, ওর যে বন্ধু যে যার সাথে সে গেছিল ওখানে, সেই ঘটনাটা শোনে, মানে এই ঘটনা শুনতে পায় যে ও পাগল টাইপের হয়ে গেছে। তখন বন্ধুটা এসে তার বাবা মাকে বলে যে দেখেন আঙ্কেল আন্টি এরকম এরকম হয়েছিল, ব্যাপারটা আপনারা একটু ধর্মীয় দিকে চেষ্টা করে দেখেন। তখন তার বাবা মা একজন মানে হুজুরকে নিয়ে আসেন, এনে তার সাথে কথা বলেন। তো ও সরি, হুজুরের সাথে কথা বলার আগে ফার্স্টে তারা, যেহেতু সে মন্দিরে যে পৌঁছেছিল, তার চেষ্টা করছিল একজন আপনার পুরোহিত টাইপের হিন্দু কাউকে নিয়ে আসার জন্য। তো উনি এসে যেটা বলেন, উনি ঢুকেই বলে আপনার ছেলেকে তো করছে, কালির নজর পড়ছে তার উপরে। কারণ সে ওখানে যে গেছে কালির ওখানে, এবং এমন সময় গেছে যে সময় আর কি আপনার একটা শুভ সময় না আর কি, এই সময় যে সে ঢুকছে, এবং সে সম্ভবত কোনো বেয়াদবি করছে ওখানে, তার আচরণে কোনো প্রবলেম ছিল, এর জন্য হয়েছে। এবং এটা ছাড়াতে অনেক কিছু, অনেক প্রসিজার বলে সে। তো তার বাবা মা যেহেতু মুসলিম ফ্যামিলি, তারা যেটা করে তারা একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর এসে দেখে বলে যে তার উপর কোনো একটা পজেশন আছে, সম্ভবত কোনো জিনের পজেশন। হ্যাঁ, কোনো মানে খুব মানে এল্ডার জিন, যে নাকি খুব ক্ষমতাবান, মানে যার অনেক পাওয়ার এবং অনেক বয়স্ক, এবং সে তাকে পজেস করছে। সে এমন কোথাও গেছিল। তো এটা ছাড়াতে গেলে আমরা চেষ্টা করতে পারি এখানে, বাট আপনি যেটা বেটার হয়, আপনি চিটাগং এ একজন এরকম বড় কামেল আছেন এক জায়গায়, সেখানে নিয়ে যান। সেখানে নিলে প্রপার চিকিৎসাটা হবে। এখানে আমি মোটামুটি তাকে একটা সার্ভিস দিয়ে দিই। তো হুজুর যখন নাকি তার সাথে কথা বলে, তিনি হুজুরের সাথে খুব বাজেভাবে সে রিয়াক্ট করে। এসে হুজুর তাবিজ দিতেছে, সে তাবিজ নিবে না, তাবিজ পড়াতে দিবে না, বিশাল অবস্থা। তো যাক, হুজুর তাকে কোনো মতে ম্যানেজ করে তাবিজ টাবিজ পড়ায় দেয়, এবং বলে যে তাকে আপনার একটু দেখে শুনে রাখবেন। কারণ এই ধরনের ক্ষেত্রে মানুষ যেটা করে, যে কমিট সুসাইড লট অফ টাইম, মানে দেখা যাচ্ছে যে বিল্ডিং এর উপর উঠে লাফ দিয়ে পড়ে বা কোনো একটা কিছু হয়, তার ভিশন আসে। তো এনিওয়ে, তো ওকে ফ্যামিলি মেম্বাররা নাকি চিটং এ নিয়ে যায় একসময়, দে ম্যানেজ টু টেক হিম টু চিটাগং। আচ্ছা। নিয়ে, তো ওই যার কথা বলছিল তার সাথে দেখা করেন। তো তিনি তাকে বলে যে আচ্ছা, ওকে করতে গেলে যেটা করা লাগবে, আপনারা তাকে নিয়ে আসবেন অমুক একটা জায়গায়, একটা জায়গা দেয় স্পেসিফিক, বলে এখানে নিয়ে আসবেন, এখানে তাকে আমরা চিকিৎসা করব। আচ্ছা। তো ওনাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে, যে নিয়ে যায় সে হচ্ছে আসলে খাদেম, ওই যে যেই মানে আর কি আপনার যে আলেম লোকটা, ওনার খাদেম। সে নিয়ে যায় রাতের বেলা। তো নিয়ে যায় সন্ধ্যার আগে আগে। তো সেই সময় সে ওই বলে আপনার, যে ওই খাদেম যে বলে, সে আপনারা আনার সময় মুরগি নিয়ে আসবেন, দুটো দুটো মুরগি আনবেন, এবং ওই মুরগিটা আনার পর মুরগিটা একদমই কিনে নিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে মানে এক কালারের মুরগি হয়, সাদা বা কালো এই ধরনের, মানে এটা যাতে ডিফারেন্ট টাইপের কালার না থাকে। তো নিয়ে আসে মুরগি, নিয়ে ওটাকে নিয়ে তো যায়। যাওয়ার পর ওই আলেম ভদ্রলোক যখন আসেন ওখানে, তিনি আসার পর বলে একদম সে নর্মাল অ্যাক্ট করতেছে। তখন নাকি ওনাকে দেখে আলেম জিজ্ঞেস করে ফার্স্টে যে তোমার সমস্যাটা কি। সে বলে যে আমার তো কোনো সমস্যা নেই। বলে তুমি এখানে কেন আসছো জানো? বলে আমি জানি না, আমি এখন দেখতেছি আমাকে এখানে বসা, আমি কিছুই জানি না, এর আগের ঘটনা আমার কিছু মনে নেই। তখন বলে যে তুমি কিছু একটা হয়েছে তোমার, তো তোমাকে আমি একটা চিকিৎসা করব, তুমি বাসায় যেয়ে খুব নর্মালি অ্যাক্ট করবা, এখন থেকে আর নর্মাল অ্যাক্ট করবা না, এটা বলে দেয়। বলে দিয়ে আলেম তাকে বলে তোমার কাছে আসে। কাছে যখন আসতে বলে, তখন নাকি সে আবার এই পাগলামি আচরণগুলো করা শুরু করে। এনিওয়ে, তাকে ম্যানেজ করে আলেমের কাছে আনা হয়। তো তার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আলেম, এবং যে দুটো মুরগি ছিল, ওই মুরগি দুটোকে বলে যে আপনারা ছেড়ে দেন, কিছু বলে মানে এসে ছেড়ে দেন। তো নিজে ছেড়ে দেয়, তো তারা দুধ দেওয়া দুধ পড়েই করে দেয়। এবং তখন যখন নাকি ছেলেটা মোটামুটি সুস্থ হয়ে যায়, এবং সুস্থ হয়ে সে দেখে যে সে ডিফারেন্ট, সে মানে সাধারণ যে তার স্টেট ছিল সেটা সে নাই, হি ইজ ডিফারেন্ট, তার চেহারা ডিফারেন্ট, সবকিছু সে ডিফারেন্ট হয়ে যায়। চেহারাও বদলে যায়। চেহারা বেশ বদলে যায়, কারণ সে এতদিন বেশ পাগলের মতো আচরণ করছে এবং ডিফারেন্ট টাইপের। তখন আলেমটা তাদেরকে জানায় যে আপনার ছেলের যেটা হয়েছিল, মানে সে একটা রং টাইমে রং জায়গায় একটা বাজে জিন দ্বারা পজেস্ট হয়েছিল, এবং সাধারণত এই ধরনের জিন পজেস্ট করলে তাকে ছাড়ানো খুব কঠিন। আপনারা সঠিক সময় নিয়ে আসছেন একটা জায়গায়, হয়তো তার পরবর্তী স্টেপটা সে মারাও যেতে পারতো। কারণ এরকম স্টেটে অনেকে দেখা যাচ্ছে ব্রেন হ্যামারেজ হয়েও মারা যায়। তো এরকম সময় আপনাকে নিয়ে আসতে পারছেন, এবং তাকে আমরা মানে তাকে যতটুকু করে সুস্থ, বাট একটা জিনিস তাকে মনে রাখবেন, তাকে অসময়ে কোথাও যেতে দেবেন না, কারণ ওই জিনের তার নজর থাকবে। আমি ব্যবস্থা করে দিয়েছি, বাট জিনের নজর থাকবে, অসময় জানি সে কোথাও না যায়। যেমন দেখ কয়েকটা বাজে সময়ের কথা বলছে, যেমন আপনার মানে আপনার সকালে ঠিক সূর্য যখন উঠতেছে, যে সময়টা ফজরের পরের সময়টা, এটা। তারপর বলছে ভর দুপুরের সময়টা, যেটা আমরা অনেক সময় জানি যে নামাজ পড়াও হারাম ওই সময়টা।
নামাজ পড়া নিষেধ। ওই সময়গুলোতে তাকে বলছে যে উল্টাপাল্টা জায়গায় কোথাও যাতে না যায়। তো উনি এখন সুস্থ আছেন, উনি ইটালিতে আছেন। এখান থেকে উনি মেলটা করছেন আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা বিরতি নিতে হবে এবং বিরতির পরে আমরা আবার ফিরে আসছি SMS এবং আপনাদের ফেসবুকের পোস্টগুলো নিয়ে এবং নতুন নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভালো আছি। আর এমনিতে আপনি ভালো দলে থাকেন। এবার কথা না বলে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম নাইম। কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার দেশের বাড়ির ঘটনা। আমার দেশের বাড়ি কুমিল্লাতে। আর ঘটনাটি ঘটেছিল আমার গ্রামও হচ্ছে রকটিপাড়া। ঘটনাটি অন্য কারণ নয়, ঘটনাটি আমাদের নিজেদের মাঝে আমাদের ফ্যামিলিতেই ঘটেছিল। আজ থেকে প্রায় 11 বছর, 2003 2003 তখন আমার একটা ছোট বোন ছিল, যার নাম ছিল নীলা। কারণ আমাদের ফ্যামিলিতে আমরা ছিলাম 4 ভাই 4 বোন। আমাদের 3 বোন ছিল বড়, তারপরে আমরা 4 ভাই। 4 ভাই, তারপরে অনেকটা গ্যাপ, প্রায় আমার যে ছোট ভাই ওর থেকে প্রায় 8 বছর গ্যাপ, তারপরে আমার সে ছোট বোনটা হয় যার নাম নীলা। যেহেতু আমাদের বড় বোন ছিল 3 বোন, ওদের বিয়ে হয়ে যায়, আবার আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। তাদের নিজস্ব ফ্যামিলি হয়ে যায়। তারপর আমরা এই তো শুধু, আমাদের তার কোনো বোন নেই। তা আমাদের মাঝে সবসময় একটা কষ্ট থাকতো যে আমাদের যদি একটা ছোট বোন থাকতো তাহলে ছোট বোনকে কত আদর না করতাম। হ্যাঁ, ওই ধরনের সবসময় একটা আবেগ আমাদের ভিতর জাগতো। একটা সময় হয়তো আল্লাহ সবকিছু শুনতে পান মানুষের কথা, মানে আবদার। হ্যাঁ, আমাদের সেই চাওয়া পাওয়াটা একদিন বাস্তব হয়। হ্যাঁ, যার কথা বললাম একটু আগে, নীলা, ও হয়। আমরা তো 4 ভাই, 4 ভাই, তারপরে একটা আমাদের ছোট বোন। আমরা তো সবাই এত খুশি, মানে খুশি আমরা আত্মহারা, মানে এটা ভাষায় বলে বোঝানো যাবে না যে আমরা এত খুশি। আমরা 4 ভাই, তারপরে একটি আমাদের বোন হয়েছে। এক পর্যায়ে যাক, ওর জন্ম হইল তো 1997, 25শে নভেম্বর ওর জন্মদিন উপস্থিত হয়েছেন। ওদিন থেকে তো আমরা ওই নিয়ে খুব আনন্দ করছি, আমাদের একমাত্র বোন, অনেক চিন্তা ভাবনা, ওদের সবসময় তো চোখে রাখা। আস্তে আস্তে ও বড় হলো। হ্যাঁ, ও 4 বছর পার হয়ে গেল, বড় হইলো। 5 বছরের মধ্যে যা পড়ছে তখন, এর মাঝে সবাই ব্যস্ত। আমার ছোট ভাইটাও স্কুলে পড়ালেখা করে, আমিও স্কুলে পড়তেছি, মেট্রিক পরীক্ষা দেবো 2003-এ। বড় ভাই তো আছে যশোরে, ওখানে থেকে পড়ালেখা করতেছে। এক কথায় আমরা 3 ভাই দেশেই আছি, বাড়িতে, গ্রামের বাড়িতেই। আমরা যখন স্কুলে পড়ালেখা করি, একজন মেট্রিক পরীক্ষা, একজন ক্লাস 10-এ, একজন পরীক্ষা দেবে, আরেকজন ক্লাস 6-এ। ওইভাবেই আমরা আছি। তা যখন আমরা স্কুলে চলে যাই তখন আমার বোনটা অ্যাকচুয়ালি টোটালি অসহায়, মানে সে আমাদের ভালোবাসা থেকে একবার বঞ্চিতই থাকে। হ্যাঁ, আর যখন আমরা বাইরে থাকি তখন তো ও আমাদের থেকে আদরও পায়, আবার দেখা গেছে যে শাসনও পায়। হ্যাঁ, দেখা গেছে ও কিছু কাজ করলো, এই জিনিসটা ভালো লাগে না, আবার একটা কাজ করলো, খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওকে খুব ধমক দিতাম, খুব খারাপ লাগতো, আবার আদর করতাম। এমন একটা দিন আসছিল আমার জীবনে, সেদিন শুধু বাড়িতে আমি ছিলাম, আমার ভাই সবাই স্কুলে ছিল, ওরা শুধু, আমি ওদিন স্কুলে যাই নাই, আমি কি জন্য একটা বাড়িতে কাজ ছিল। হ্যাঁ, এটার জন্য বাড়িতে থেকে যাই। হ্যাঁ, কাজটা মনে পড়ছে। বাড়িতে কিছু যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমাদের কিছু চাষাবাস করতে হয়। এই টুকটাক কিছু তরকারি চাষ করি, মানে নিজেদের চলার জন্য, নিজেদের কাজের জন্য। আমি বাড়ির কাজ করতেছিলাম। একটা পর্যায়ে সকালবেলা ও একটু অন্যরকম মিসবিহেভ করে। আমি খুব রাগ হই ওর সাথে, বাচ্চা তো, রাগ হই, আমি ওর গায়ে হাত উঠাই। হম, ও খুব কান্নাকাটি করে। তার একটু পরে আমার কষ্ট লাগে যে বাচ্চা, ও তো আমার আদর বোন, ওরা আমি মারলাম। আবার যাবো, সরি, তুই রাগ করছো, আমাকে মাফ করে দে। হ্যাঁ, ভাইয়া ভুল হয়ে গেছে, ভাইয়াকে মাফ করে দে। ও বললো না, আমি কিছু মনে করি নাই, দেখো আমি
ওই ঘর থেকে কতগুলো ডিম বাই করছি, কারণ আমাদের একটা ঘর ছিল, ওই ঘরটা সবসময় এই অন্ধকার আবদ্ধ। ওই হাঁস মুরগি ওখানে থাকে, ডিম পারে। ও ওখান থেকে যে ডিম বাই করে নিয়ে আসতো, আমি বলি, ঠিক আছে আমাকে বল এটা সিদ্ধ করে দেওয়ার জন্য, তুই খাবি, যা এগুলা তুই খাবি। এই কথা বলেই আমি আমার সেই কাজ করার জন্য চলে যাই, ওই যে আমার সেই জমিতে বাড়ির পাশেই, এবং আমার সেই পুকুর পাড়ের সাথে চলে যাই। তার ঠিক আধা ঘন্টা পর তার ঠিক আধা ঘন্টা পর আম্মা ওরে খুঁজতেছে যে নীলা কোথায়, নীলাকে তো পাচ্ছি না। ঠিক আছে, তাই আমি বললাম যে না, ও তো এইমাত্র উঠানে ছিল, ওর সাথে আমি কথা বললাম, ও কোথায় গেছে। তারপর এক পর্যায়ে সবাই খুঁজতেছে। আব্বা মা আব্বা সরি আব্বা বাড়ি ছিল না, আব্বা ছিল একটু পাশে, গ্রামে গেছিল। আমি খুঁজতেছি, আমার ছোট আপা ছিল বাড়িতে, যেখানে আমাদের চার ভাইয়েরই বড় আমাদের ছোট আপা। সে খুঁজতেছে, আমার সবাই, আমার কাকা কাকি যারা আছে সবাই খুঁজতেছে ভাই, কিন্তু নীলাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এক পর্যায়ে আমার কেমন যেন সন্দেহ লাগলো, ও পুকুরে যায় নাই তো গোসল করার জন্য। আমি পুকুর পাড়ে যাই, আমাদের বাড়ির পিছনেই পুকুর এবং পাকা ঘাট। আমি দেখি ওর হাফ প্যান্টটা পুকুর ঘাটে রাখা, সিঁড়ির উপরে রাখা। আমার কেমন যেন সন্দেহ লাগলো। ঠিক আছে, যে প্যান্টটা ওর সকাল ওর গায়ে ওর পরনে ছিল সকালবেলা, যখন আমি ওকে মারলাম, যখন ওকে আমি আদর করলাম, ওই প্যান্টটাই ছিল ওর পরনে। বাচ্চা মানুষ, 4 4 বছর 5 বছরের বাচ্চা। আমার সুন্দর লাগলো যে কি ব্যাপার, ওর প্যান্টটা এখানে, তার মানে কই, ও কি পানিতে পড়লো? আমি আমার যেন কোনো কিছু কাজ করতেছে না, আমি যেন মানে এই মনে হয় যেন আমি এখন সেন্সলেস হয়ে গেছি। জানি না যে কি অবস্থা আমার, মানে আমার ভিতরে কোনো কিছু কাজ করতেছে না, কি করবো আমি। আমি লাফ দিয়ে পানিতে নামলাম, আমাদের পুকুরে নামলাম। পুকুরে নামার পর আমি চারিদিকে খুঁজতে লাগলাম, আমাদের যে পাকা ঘাটে পানির নিচে অনেকগুলো সিঁড়ি, প্রায় পানির নিচ থেকে 8 10টা সিঁড়ি আছে। আমি সম্পূর্ণ সিঁড়ির দুপাশে খুঁজলাম, ডান বাম দুদিকেই খুঁজলাম, কিন্তু সিঁড়ির যেটা লাস্ট স্টেপটা আছে, ওখানে আমি তো যাই না, কারণ ও অনেক গভীর। আমি নিঃশ্বাস রাখতে পারি না পানির নিচে। তা আমি একবার ভাবলাম যে একটা লাস্ট ট্রাই করে দেখি কি করা যায়, কিছু করতে পারি কিনা দেখি। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার বোন পানিতে পড়তে পারে, হয়তো ও ওখানে প্যান্টটা খুলে রেখে চলে গেছে। আমার বিশ্বাস হয় না, যেহেতু আমি দুদিকে খুঁজতেছি, লাস্ট ট্রাই যা দেখি। শেষ মুহূর্তে আমি যখন ট্রাই করলাম, দেখলাম যে আমার সেই বোনটা মাটির মধ্যে পড়ে রয়েছে পানির ভিতরে। মানে ওটা ভাবছি আমি, যখন আমি নিচে একবারে সেই মাটির দিকে উপর থেকে নিচে যাইতে লাগলাম পানির নিচে, তখন আমার পায়ে একটা শরীর, একটা মানুষের গায়ের মতো একটা মানুষের শরীর আমার গায়ে লাগলো। ঠিক আছে, একদম নরম তুলতুলেটা। তখন আমার বিশ্বাস হলো ওইটা আমার বোন। আমি নিঃশ্বাস রাখতে পারতেছিলাম না। আমি আবার ডুব দিলাম পানির নিচে, ডুব দিয়ে দেখি যে না, ওইটাই তো পিচ্ছি বাচ্চার বডি। ওরে আমি কোলে নিয়ে আমি ওরে পানি থেকে নিয়ে উঠলাম। ঠিক আছে, আমি যখন পানি থেকে আমার পানির নিচ থেকে আমার মাথাটা উপরে উঠলো, তখন আমি কি করব, আমি কার লাশ আমার হাতে নিয়ে রাখছি, কার বডি আমার হাতে নিয়ে রাখছি। হ্যাঁ, আমার কি যে লাগছে। আমি পানি থেকে ডুব দিয়ে উঠে আম্মা বলে একটা চিৎকার করলাম, এমন জন্য চিল্লান দিছি যে আম্মা, চাচা চাচি যারা ছিল সবাই পুকুর পাড়ে চলে আসছে। ওরে নিয়ে আমি উঠলাম উপরে। ওরে নিয়ে আমি যখন পুকুর সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, তখন আমার চাচা, আমার পাশের ঘরের চাচা, সে নীলার বডিটা নেয় আমার হাত থেকে, নিয়ে মাথায় নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। হ্যাঁ, কিন্তু কাজ হয় না, সে অলরেডি আমার বোন মারা গেছে। ডাক্তার আসে, কোনো খোঁজ খবর পায় নাই, মৃত বলে। কিন্তু যখন আমরা সবাই দেখি, তখন আমি তো দেখি নাই অ্যাকচুয়ালি, ও যখন দেখছি আমাদের তো কিছু বলার কিছু নাই। কি হয়ে গেল আমার বোন, এত আদরের বোন, কি হয়ে গেল আজকে? কার লাশ এখানে পড়ে আছে, কার লাশ দেখতেছি, কাকে আমি উঠাইলাম পানির নিচ থেকে। তারপর ডাক্তার আসলো, সবাই দেখলো, দেখে বললো যে ওর গালে একটা কালো দাগ। হ্যাঁ, ওর গালে একটা কালো দাগ এবং ঘাড়ে দাগ, কালো দাগ। মানুষ বললো যে অন্য জিনিস, জিন পেট জিন পেট এ ধরনের কোনো কিছু ওকে থাপ্পড় মারছে, ওর গালে ওর ঘাড়টা ভাঙছে, ভেঙে ওকে পানির ফেলে দিচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে। যাক, কষ্ট তো হইলো নিজেদের মনের মাঝে। একটা আদরের বোন, যাকে নিয়ে অনেক স্বপ্ন করতাম, অনেক কিছু ভাবতাম, তাকে হারাই ফেলতাম। মাকে দিলাম সবাই, সবকিছু শেষ হয়ে গেল ওইখানে। তারপরে এর কিছুদিন পর পরই, 1 2 1 বছর পর, আমার একটা চাচাতো বোনকেও ঠিক সেভাবে মারে। ঠিক আছে, ওইটাও পানিতে উপর আছে, সেম ভাবে মরে। তার 7 8 বছর পর একটা নিউজ আসে, সেম আমার আরেক চাচাতো ভাইয়ের মেয়ে। হ্যাঁ, ওকে একদিন রাত্রে, আমাদের পাশের গ্রামে একটা টিলা আছে, সেখানে একটা তুলা গাছ আছে, ওকে সেই তুলা গাছে উপরে উঠাই ফেলে। ঠিক আছে, ওই মেয়ে ঘর থেকে উঠাও, ওই খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে 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 মানুষ যখন পুরো এলাকায় খুঁজে, কি করে যেন কিভাবে গেল মানুষ এখানে, যে দেখে যে সেই গাছের উপরে সেই মেয়ে বসে আছে, তুলা গাছের উপরে। হ্যাঁ, তো সবাই তো অবাক, কারণ তুলা গাছ তো খুব ইজি না, তুলা গাছে তো অনেক কাটা থাকে, তাই না?
এখন কেউ সহজভাবে উঠতেও পারছে না, ওকে নামাই আনতে পারতেছে না। যাই হোক, যেভাবে হোক অনেকে আমাদের ওই যে সিঁড়ি মই বলে ওইগুলা দিয়ে ওকে ওই গাছ থেকে নামানোর ব্যবস্থা হয়, নামানোর বাড়িতে নিয়ে আসে। কিন্তু ওই মেয়েকে বাড়িতে এনে রাখবে কিভাবে? এত কষ্ট হয়েছিল সারাটা রাত। ওই মেয়েকে ঘরে রাখাই যায় না। হ্যাঁ, ও কি করবে না করে মানে সবাই অবাক। যাই হোক, ওকে বাইরে রাখা হয় সারা রাত। পরদিন যখন ওজা আনা হয়, ওজা ওজা বলে যে, যখন ওজার উপর টর্চার করা হয়, তখন মেয়ের উপর টর্চার করছে যখন, তখন ওজা সেই জিনটা সে বলে যে, আমি, ওর নাম কি যেন বলে, হিন্দু একটা, সে ইন্ডিয়া থেকে আসছিল, হিন্দু একটা নাম, আমি ভুলে গেছি কি যেন নামটা। সে বলে যে, আমি এই এলাকায় আসছি, থাকি, আগে আজকে অনেক বছর যাবত থাকি এখানে। হ্যাঁ, তো এই মেয়েটাকে এবং আরেকটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি এগুলাকে মেরে ফেলবো, মেরে আমি নিয়ে যাবো এগুলাকে। ঠিক আছে? তো সে ওজা বললো যে, তুই আজ পর্যন্ত কতজনের ক্ষতি করছস বল। যখন তার উপর টর্চার করা হয়েছে, সে বলতেছে, ঠিক আছে বলতেছি, হ্যাঁ আমি ক্ষতি করছি। আমি এর আগে আর দুইটা মেয়েকে মারছি, ওগুলাকে আমি মাইরা ওগুলাকে আমি নিয়ে নিছি। তো এই দুইটাকে আমি মারবো, এই দুইটাও খুব সুন্দর, এগুলোরাই মারবো। আমি সুন্দর মেয়ে, আমি দেখতে পারি না, এগুলোকে আমি নিয়ে যাই। ঠিক আছে? তুই কাকে মারতো? তার থেকে 7-8 বছর আগে এই নাম, আমার বোন নীলা, ওর নাম বললো। এবং আরেকটা মেয়ে ফারজানা, ঠিক আছে, ওটাও খুব সুন্দর ছিল মেয়ে, সেম এজ যখন ও মারা যায় পানিতে পড়ে, ওর নাম বললো। ঠিক আছে? তারপর সেই ওরা কি করলো, সেই জিনটাকে সে বোতলে বন্দি করে তাকে শাস্তি দেয়। এই আর কি আমার ঘটনা। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে আমার ঘটনাটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং শুনছেন ভূত এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একটু অন্যরকম ঘটনায় শেয়ার করে থাকেন। সো আপনাদের আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা আপনাদের সাথে আরো যেতে চাই অনেক দূর। আশা করছি আপনাদের সাথেই থাকবেন, এবং যদি আজকের এপিসোডটি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে আপনি আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে ডায়াল করুন 404088। তাহলে দেখবেন যে আপনাকে এই এপিসোডে শোনার অপশন দেওয়া হচ্ছে। যদি আপনি এই এপিসোডটি আবারও শুনতে চান বা মিস করে থাকেন, বলছি, বারবার করে মনে করে দিই যে ভূত এফএম @radio50.fm, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। শুরুতে উল্লেখ করুন যে আপনি এখানে সে ঘটনাটা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি আপনার ঘটনাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি। আমি এটা হচ্ছে অনেকের এসএমএস আসছে। নেহাল মাহফুজ ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম শুনছি, অস্থির লাগছে। রাব্বানি জুরাইন মার্কেট থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের সাদ রেহমান। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ। তিনি এবং তার ওয়াইফ সোনিয়া তারা আমাদের সাথে রয়েছেন। ইনাম আমাদের এসএমএস করেছেন বংশাল থেকে, থার্ড স্টোরি ওয়াজ অসম, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও শাহরিয়ার রাফি এছাড়াও সাদ রেহমানের এসএমএসটা আমি পড়লাম। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন লিমন ফিসা। আমাদেরকে এসএমএস করেছেন দীপ্ত মিরপুর 2 থেকে, এনজয় করছেন তিনটা জানিয়েছেন। মাহফুজ মুক্ত আমাদের এসএমএস করেছেন। রিজভি আমাদের এসএমএস করেছেন। আমিন এবং জসিম আমাদের এসএমএস করেছেন মালিবাগ থেকে। আমাদেরকে সুপ্ত ময়মনসিং থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন ঐশী। আমাদেরকে এছাড়াও ফালাক হোসাইন নেত্রকোনা থেকে এসএমএস করেছেন। অ্যাঞ্জেল আমাদের এসএমএস করেছেন, ফোর্থ স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে এসএমএস করেছেন ইথিকা, এবং তিনি বলছেন যে তিনি সুপার কোনো কিছু দেখেন নাই, বাট তিনি বিলিভ করেন সেগুলো। আমাদেরকে জাসিয়া এসএমএস করেছেন, এবং তানভীর, দুজনেই আজিমপুর থেকে এসএমএস করেছেন। লিমন পিসার এসএমএসটা আমি পড়েছি। জোসেফ সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। গৌরব আমাদের এসএমএস করেছেন। আজকের ভূত এফএম ফাটাফাটি হচ্ছে সেটা জানিয়েছেন, মানে যেগুলো প্রশংসা করেছে সেই সমস্ত ম্যাক্সিমাম এসএমএস গুলো আমি পড়ছি, কিন্তু বাকিটা পড়ছি না। রনি আমাদের এসএমএস করেছেন। এছাড়াও তিনি এবং তার ওয়াইফ আর্থিকা একসাথে শুনছেন। আমাদেরকে ফিমা এসএমএস করেছেন মাসুদ, এবং আরেকজনের নাম পড়তে পারবো না। আমাদেরকে এসএমএস করেছেন এমডি শীষ। এছাড়াও সাইদ এসএমএস করেছেন আমাদেরকে। আমি একটু পোস্টে যাই। আমাদেরকে এখানে ফেসবুকে লিখেছেন, দেখতে পাচ্ছি যে আজকের গল্পগুলো অসম, লিখেছেন শাইখ সাদ্দাম। এছাড়া আমাদেরকে সারোয়ার লিখেছেন যে তার কাছে মনে হয় একটু বেশি মনে হচ্ছে
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আমাদেরকে ভূপাল বারোই SMS করেছেন এবং তিনি বলছেন যে বাবু ভাইয়ের স্টোরি অনেক ভয়ের। আমাদেরকে কমেন্ট করেছেন এখানে, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে ফয়সাল, আরেকজন ফয়সাল, তিনি এখানে একটা কমেন্ট করেছেন যে বাবু ভাইয়ের স্টোরি তার কাছে ভালো লাগে। ইমন শাহরিয়ার লিখেছেন আই লাইক ভূত FM। আমাদেরকে এছাড়াও শাকির আহমেদ মুন্না, তার কাছে অবশ্য ঘটনাগুলো শুনে ভয় লাগছে না। রিফাত করিম আমাদেরকে এখানে পোস্ট করেছেন একটা, এবং তিনি লিখেছেন যে তুমি আমার পোস্ট পড়ো না কেন। এই তো পড়ে ফেললাম ভাই। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদেরকে রকি মির্জা আমাদেরকে এখনো পর্যন্ত এখন এখানে পোস্ট করেছেন। শান্ত আমাদেরকে এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি বাবু ভাইয়ের প্রশংসা করেছেন। আমাদেরকে রিশা আখতার আমাদের এখানে একটা কমেন্ট করেছেন এবং তিনি বলছেন তার খুব ভয় হচ্ছে। www.facebook.com/radio। আমরা চলে যাবো ঘটনায়। প্রথম অতিথি আবারও ফিরে আসছেন আপনাদের সাথে। আপনি আরেকবার আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তাওহিদ, পল্লবী থেকে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মামার কাছ থেকে শোনা এবং ওনার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমার মামা, উনি বেসিক্যালি আর্মিতে ছিলেন। তো এটা ঘটনাটা অ্যাকচুয়ালি দিনাজপুরের উনি তখন ওখানে তার পোস্টিং ছিল। তো যে কোনো এক রাতে, অনেক রাতে, উনি ওনার সিনিয়রকে নিয়ে একটা জিপে করে উনি ওনাদের ক্যান্টনমেন্টে ফিরছিলেন। তো রাস্তার মাঝে আর কি হঠাৎ করে দূর থেকে কিছু পুলিশ তাদের গাড়িটা থামাতে বলে লিফটের জন্য। এবং তারা গাড়ি থামানোর পরে, যেহেতু তারাও ডিফেন্সের এবং এরাও প্রশাসনের, সেই ক্ষেত্রে তাদের প্রতি তাদের তো একটা সটকনা থাকেই। তো থামানোর পরে যেটা দেখে যে ওই তিনজন পুলিশ ছিল, কনস্টেবল টাইপের, এবং একজন হয়তো SI হবে, তার সাথে একটা লাশ। কিসের লাশ? লাশটা হলো একটা বিষক্রিয়ায় মৃত একটা বডি আর কি। কিন্তু অ্যাকচুয়ালি এটা পোস্টমর্টেমটা হয়েছিল ওখানে অন দ্য স্পটেই, এবং এটাকে সুইসাইড না মার্ডার এটা বোঝা যাচ্ছে না। তবে হয়তো এলাকার চেয়ারম্যান যারা প্রভাবশালী আছে, যা শোনার কথা আর কি, যে হয়তো তারা এটাকে সুইসাইডাল ডিক্লেয়ার করার জন্য তারা চেষ্টা করছে আর কি, হোয়াট এভার। তো এখন তারা লাশ নিয়ে যাবে, কিন্তু তাদের থানাটা বেশ দূরে এবং তাদের থানায় ট্রান্সপোর্টের সমস্যাও ছিল। সেই ক্ষেত্রে তাদের ওই লাশটা বহন করে নিয়ে যাওয়া অত রাতে খুবই মুশকিল। তো আমার মামা যে জিপে যাচ্ছিলেন, ওই জিপটাতে মোটামুটি জায়গায় ছিল আর কি, যে তাদেরকে লিফট দিলে। তবে যেহেতু থানা আর ক্যান্টনমেন্ট তো একদিকে না, তবে মোটামুটি কিছু দূর, মানে মোটামুটি কাছাকাছি পর্যন্ত যাওয়া যাবে আর কি। পরবর্তীতে তারা বাকি রাস্তাটা ব্যবস্থা করে নেবে, এভাবেই কথা হয়েছিল আর কি। তো তারপরে তাদেরকে লিফট দেওয়া হলো, তো তারা উঠে বসলো। তো গাড়ি চালানো শুরু হলো, কিন্তু কিছুক্ষণ পরে আমার মামা, উনি নিজেই গাড়িটা চালাচ্ছিলেন। তো উনি রিয়ার ভিউ মিররে একটা জিনিস খেয়াল করলেন, যে পেছন থেকে একটা আলোর মতো আসছে জিপের পেছনের অংশটা থেকে, সিগারেটের আলোর মতো। তো তার মাথায় এটা খেললো যে এরা মানে এদের যারা র্যাঙ্ক, তারা অবশ্যই এরকম একজন আর্মি সিনিয়র পার্সনের সামনে সিগারেট খাওয়ার কথা না, উইদাউট পারমিশন। এবং পরবর্তী সে ভালো করে খেয়াল করতে থাকলো, মানে গাড়ি চালাচ্ছে পেছনে খেয়াল করতেছে যে আসলে কে করতেছে। কিন্তু উনি ভালো করে, মানে পেছনে রাস্তায় কিছুটা আলো থাকে, চাঁদের আলো অথবা এরকম। তো উনি বুঝতে পারলো যে না, আসলে যারা ছিল তারা সবাই ঘুমন্ত অবস্থায়, এটা অন্য কেউ এটা খাচ্ছে, কিন্তু সেখানে ওই তিনজন ছাড়া একমাত্র লাশ, এছাড়া তো আর কেউ নেই। তাহলে সিগারেটটা কে খাচ্ছে? তো পরবর্তীতে সে তার সিনিয়র, উনি একটু ঝিমুনির মতো, যেহেতু রাত, তাকে সে একটু খোঁচা দিয়ে ওনাকে দেখালো যে পিছন দিক থেকে দেখেন। তো সেও দেখলো ওটা, উনি বললো যে তুমি গাড়ি থামাও। গাড়িটা থামানোর সাথে সাথে নামলো। নামার পরে দেখলো যে ওই তিনজন ঘুমাচ্ছে, তবে লাশটাকে তারা যেভাবে শোয়া রাখছিল, মাথাটা কিন্তু সেই পর্যায়ে নাই, মাথাটা বাম দিকে হেলে গেছে। হ্যাঁ। তো তাদের কাছে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক মনে হয়নি, যে না, সামথিং রং। তখন তারা পুলিশদেরকে বললেন যে আমরা তো আর তোমাদেরকে লিভ দিতে পারবো না, তোমরাই করো, অন্য ব্যবস্থা দেখো। তখন পুলিশরা বললো যে স্যার, এখনো তো রাস্তা অনেক দূর বাকি, এত দূর এই লাশ নিয়ে আমরা কোথায় যাব? এখানে না একটা গাড়ি, না কিছু, আমরা তো পারতেছি না স্যার। তখন এই নিয়ে বেশ কিছুক্ষণ ওনারা কিছুতে রাজি হলেন, কারণ ওনারা বুঝতে পারতেছেন যে এটা স্বাভাবিক কিছু না। পরবর্তীতে তারা বললো স্যার, তাহলে একটা কাজ করি, আমরা আশেপাশে গ্রাম থেকে একটা ভ্যান জোগাড় করি,
করে ভ্যানটা দিয়ে লাশ পাঠিয়ে দিয়ে আপনি স্যার আমাদেরকে একটু লিফট দিয়ে কিছু দূর আগেন, পরবর্তীতে আপনারা ক্যান্টনমেন্ট চলে যান, বাকি রাস্তাটা আমরা ব্যবস্থা করে নিব। তো ওনারা বললো যে, আচ্ছা ঠিক আছে, বাট লাশ আমি আমার জিপে রাখবো না। তো পরবর্তীতে অনেক কষ্টে পুলিশ যে একজনকে ধরে ধরে নিয়ে আসলো, ভ্যান চালক। সে এক বেশি টাকা দেওয়ার বলে, ওই তো গরিব এলাকা, তো সেখানে মোটামুটি কিছু টাকা পয়সা করে তাকে রাজি করানো হয়েছে। হওয়ানোর পরে সেই লাশ দিয়ে সেই ভ্যান চালক একা তাকে পাঠাই দেওয়া হলো। তো তারা জিপ নিয়ে এসে তারা অতি সহজেই ভ্যানকে ক্রস করে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে ক্যান্টনমেন্ট যখন আসছে তখন মানে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মাথায় ওদেরকে নামাই দিয়ে ওনারা চলে গেছেন ক্যান্টনমেন্টে, ওরা পুলিশরা তারপরে নিজেদের থানায় গেছে। তো পরবর্তীতে ওনাদের একটা আগ্রহ হয়েছে যে এরকম একটা লাশ ওরা ভ্যান দিয়ে পাঠালো, পরবর্তীতে লাশটা কিভাবে পৌঁছালো, এই খোঁজটা ওনাদের আমার মামা বললো যে নেওয়ার ইচ্ছা। তো উনি পরবর্তীতে পরের দিন সকালে উনি থানায় গেলেন এই ঘটনাটা জানার জন্য যে কি হলো শেষ পর্যন্ত। তো উনি যে জিনিসটা জানতে পারলেন সেটা অত্যন্ত কি বলবো লোমহর্ষক বলা যায়। কিরকম যে ওই পুলিশরা তো থানায় পৌঁছায় গেল, তারপরে ওই ভ্যান চালক লাস্ট পর্যন্ত আসলো ভ্যানটা নিয়ে ঝড়ের গতিতে থানায়, এবং যখন ভ্যানটা নিয়ে এসে পৌঁছালো দেখা গেল ভ্যানের উপরে এলো পাছারি লাঠির বাড়ির দাগ, এবং ওই ভ্যান চালক এসে ওই থানার যে সামনের এরিয়াটা, থানার সামনে যে ফাঁকা জায়গাটা, ওখানে এসে সে অজ্ঞানের মতো পড়ে গেল আর কি। তবে তখন তার এবং গায়ে তার প্রচন্ড তাপ। তখন তাকে পুলিশ জিজ্ঞেস করছে, কি এবার তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? তখন ভ্যান চালক যেটা বললো যে, এবং সে কিন্তু পরবর্তীতে মারা গেছে, তবে সে সেই সময় যেটা বললো যে সে যখন একা হয়ে গেল, সবাই চলে গেল তাকে ছেড়ে, সে লাশটা নিয়ে আসতে কিছুক্ষণ পরে সে ফিল করলো ভ্যানের পেছনে নড়াচড়া। লাশ ছাড়া তো আর কিছুই নেই ওখানে, ভ্যানের পেছনটা নড়াচড়া করতেছে, এবং সে পিছনে তাকায় দেখলো যে লাশটা উঠে পড়ছে এবং অট্ট হাসি, লাশটা অট্ট হাসি দিচ্ছে এবং রীতিমতো আশেপাশে যায় ছড়িয়ে পড়তেছে আর কি। তখন সে বুঝতে পারছে যে সে এখানে একা, তার চিৎকার করেও লাভ নেই, কেউ বাঁচাতে আসবে না। সে লাশটা থামায়, তবে লাশটা বসে আছে বাট আর কোনো নড়াচড়া করতেছে না। তখন সে লাশটাকে থামিয়ে মানে ভ্যানটা থামায় সে আশেপাশে যে লাঠি মানে গাছের ডাল ভেঙে লাশের উপরে সমানে পিটানো শুরু করলো আর কি, যে ওটাকে শোয়ানোর জন্য, কারণ ওকে হয়তো ধরতে পারবে না। এবং এক সময় ওটাকে বাড়ি টাড়ি দিয়ে শোয়াই ফেললো। ফেলানোর পরে তার হাসি কিন্তু ননস্টপ চলতেইছে। ওই অবস্থাতেই সে ভ্যানটা যেভাবে পারছে দৌড়াদৌড় যা জানে করে থানা পর্যন্ত নিয়ে আসার পরে তার আর তখন পরবর্তীতে তার প্রচন্ড অসুস্থ হয়ে 1-2 দিনের মধ্যে সে মারা গেল। এবং অ্যাকচুয়ালি দুঃখজনক যে ভ্যান চালকটা একমাত্র ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তো পরবর্তীতে থানা এবং আর্মিদের পক্ষ থেকে তাদের পরিবারকে কিছু সাহায্যও করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যা ক্ষতি হতে হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার। আপনাকে অনেক ধন্যবাদ Thank you আপনার very much. চমৎকার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব এবং এসএমএস করেছেন শিশি, এবং আমাদেরকে অর্থহীন জয় কিশোরগঞ্জ থেকে এসএমএস করেছেন, টিআই রোহান আমাদেরকে রংপুর থেকে এসএমএস করেছেন, সিঙ্গার মেহেদি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাকিব এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি এভলিন ধানমন্ডি থেকে, এবং লাস্ট ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সাকিব আমাদের নরসিংদী থেকে এসএমএস করেছেন, জান্নাত রবিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রংপুর বয়। এছাড়াও বলছেন আমাদেরকে সূত্র, এছাড়াও আমাদেরকে মামুন মুন্নি শান্তিবাগ থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও আমিন এবং জসিম মালিবাগ থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমির শাহিন ভুঁইয়া আমাদের এসএমএস করেছেন, ডক্টর সারোয়ার মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জুয়েল, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন নেরিসা, আমাদেরকে এ আর সজীব এসএমএস করেছেন, আকাশ ইউসুফ আমাদের এসএমএস করেছেন, রাতুল সহ আরো অনেকে। আমরা আবারও ঘটনায় যাবো এবং একটু পরে আবারও এসএমএস এ ফিরে আসবো। আর যারা এসএমএস পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9847 নাম্বারে। যারা ফেসবুকে আমাদের পেজে যেতে চান তাদেরকে বলি আমাদের পেজটি অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio-furti। ফিরে আসছি আপনাদের কাছে আরেকটু পরে। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন নতুন অতিথি আছে তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি আসিফ, নিয়ে এসছি নয়াপল্টন থেকে। তো রাসেল ঘটনায় চলে জি যাচ্ছি। প্লিজ। আচ্ছা,
আমার সাথে যেটা ঘটেছিল, আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। সেটা আজকে থেকে প্রায় 13 বছর আগের কথা। দুঃস্বপ্নটা এরকম যে আমি দুঃস্বপ্নে দেখি যে আমার রুমের ভেতরে এটা হয়েছিল। আমি স্বপ্নে দেখতেছি যে আমার মা আমাকে নিয়ে আমার আমার রুমের যে অ্যাটাচ ওয়াশরুম আছে সেখানে আমার মুখ ধোয়া দিতেছেন। তো সেই সময় আমার রুমটা ছিল অন্ধকার। তো এখানে বলে রাখি যে আমার রুমের দক্ষিণ পাশের যে দেয়াল সেখানে আমার নানা জানের একটা ছবি আছে, এবং ঠিক তার পাশেই আমাদের করিডোরে যে লাইটটা জ্বালানো থাকে তার তার আলোটা পড়ে আর কি, ভেন্টিলেশন থেকে তার আলোটা পড়ে। তো আমি স্বপ্নে দেখতেছি যে আমার মুখ ধোয়ানো শেষ হয়ে গেছে, এবং ঠিক সেই মুহূর্তে আমি দেখি সেই আলোতে একটা অবয়ব দেখা যাচ্ছে, একজনের চেহারা দেখা যাচ্ছে, তার মুখে আপনার সাদা কালো দাড়ি। তো আমার দিকে বেশ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে স্বপ্নে আমি সেই অবয়বটার সামনে গেলাম, গিয়ে আমি একটা খুব ইনডিসেন্ট একটা জেস্চার করলাম। তো জেস্চারটা করার পরপরই যেটা হলো সেটা আসলে খুবই স্কেয়ারি আমার জন্য। আমি ফিল করলাম যে পেছন থেকে আমাকে কি একজন কিছু একটা আমাকে জড়ায় ধরে আমাকে প্রায় জমিন থেকে 4 থেকে 5 ফুট উপরে তুলে ফেলেছে। তো আমার ঠিক সে ছবিটার পাশেই আমাদের পশ্চিম সাইডে রুমে সেখানে আমার টেলিভিশনটা ছিল, সেটা একটা বড় চেস্ট ড্রয়ারের উপরে ছিল। তো সেটা প্রায় জমিন থেকে 5 ফুট উচ্চতায়। তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার পাটা ঠিক টেলিভিশন বরাবর উপরে উঠে গেছে। তো এটা যখন হচ্ছে আমি ভয়ে আমার ঘুম ভেঙে যায়। তো আমি দেখি আমার সম্পূর্ণ শরীর ঘামতেছে। এটা হয়েছিল রমজানের সময়। এটা হওয়ার আমার ঘুম ভাঙার সাথে সাথে আমি দৌড়ে আমার ডাইনিং টেবিলে চলে যাই। আমার পরিবারের সবাই সেখানে সেহরি করছিল। তো এটা যখন হলো তাহলে তারপরে আমি এটাকে দুঃস্বপ্ন হিসেবে ডিসরিগার্ড করছিলাম। আমি এটা নিয়ে অত চিন্তাও করি নাই। তো এরপরে যে জিনিসটাতে আমি সবচেয়ে বেশি ভয় পাই, এটা আজকে এখনো আমাকে খুব ভয় দেওয়ায়, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রায় 3 থেকে 4 মাসের মাথায় আমাদের এলাকায় একজন মুরব্বী ইন্তেকাল করেন। আচ্ছা। তো সেজন্য আমাদেরকে তার জানাজা হয়েছিল আমাদের এলাকার যে প্রধান মসজিদ সেখানে। এখানে একটু বলে রাখি যে আমাদের এলাকার প্রধান মসজিদে আমার যাতায়াত ছিল কম, কারণ অন্য গলিতে ছিল মসজিদটা, তাছাড়া আমার বাসার আশপাশে আরো 3টা মসজিদ আছে। মানে আপনি যেটা কাছে সেখানে হ্যাঁ, যেতেন। সেখানেই যেতাম। তো সেখানে গিয়ে আমি যেটা দেখলাম, যেটা দেখে আমার একদম রক্তহীন হয়ে গেছিল, যে আমি সেদিন স্বপ্নে যে অবয়বটা দেখতে পেয়েছিলাম আমার দিকে তাকিয়ে লাল রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়েছিল, সেই অবয়বটা আর সেই মসজিদের যিনি মুয়াজ্জিন তার চেহারা অবিকল মিল। তো সেটা দেখে আমি ওখানেই দাঁড়ায় যাই। এরপরে ওনার সাথে আমার 3-4 বার দেখা হয়েছে, আমি তাকে সালামও দিয়েছি, সালামও ফিরিয়েছি। আমার কখনো সাহস হয়নি, মানে আমি তাকে গিয়ে যে কিছু জিজ্ঞেস করবো, আমার এই সাহসটা কখনো হয়নি। এখনো পর্যন্ত আপনি না, না, এখনো ইনফ্যাক্ট আমি এরপরে তাকে আর দেখিও নাই। আচ্ছা, ওকে। এই আমার যে প্রথম ঘটনাটাই আমার আমরা পরে আবার আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা আরেকটা ঘটনা শুনি এবং একটু পরে আমরা আবার আপনার কাছে ফিরে আসছি। আর এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ফেসবুকে আমাদের এখানে কমেন্ট করছেন। এবং আপনি যদি করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio ফুর্তি। আপনাদের কমেন্টগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি সবসময়। আমাদেরকে দেখতে পাচ্ছি তুর্য এখানে মন শাহরিয়ার লিখেছেন আজকের সবগুলো স্টোরি অসাম। আমি কিন্তু কমেন্ট পড়ছি ফেসবুকের। আমাদেরকে শাকির মাহমুদ এখানে লিখেছেন আপনারা চাইলে তো অবশ্যই আমরা সবাই চাইলে সবাই আসুক এবং আমরা বেশি বেশি করে হয়তো চাই, তাহলে দেখবেন যে সত্যি তারা হাজির হয়ে গেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আরো অনেকে খান মোহাম্মদ সুজন আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভয়ঙ্কর কেন। এই উত্তর তো আসলে তো কোনো উত্তর নেই। ভয়ঙ্কর না হলে গালাগালি করতেন হয়তো, এই জন্য ভয়ঙ্কর। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এমডি আরশাদ খাঁ, তিনি অবশ্য ভয় পাচ্ছেন না আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে তাজুল ইসলাম, তিনি এখন তিনি আমাদেরকে একটা পোস্ট করেছেন, এখানে কমেন্ট করেছেন আর কি। এবং তিনি একজন নিয়মিত শ্রোতা, তবে তিনি লাইভ না, পরে শোনার চেষ্টা করেন। আমার কাছে মনে হয় যে আপনার লাইভ শোনাটা সবচেয়ে বেটার। এবং আমরা সবাই একসঙ্গে যেহেতু যদি শুনি এতগুলো মানুষ, সেটা অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমাদেরকে এছাড়াও ইমন শাহরিয়ারের আরো একবার পোস্ট পারি। আরো অনেকেই এখানে কমেন্ট করছেন কিন্তু। এবং সাগর হোসাইন শুভ্র, তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন, তিনি সাগরও জানতে বলছেন তাকে আপনাকে
ফেসবুকে পেয়ে যাব এবং আপনাকে রেগুলার পেয়ে যাব আমাদের এই প্রোগ্রামে। আর এছাড়াও আমি আরো অনেকেরই পোস্ট দেখতে পাচ্ছি, একে একে ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে পড়বো। আমি চলে যাচ্ছি আরো একজন কাছে, আপনার নাম যিনি এসেছেন সিলেট থেকে, তিনি শেয়ার করেছেন একটা ঘটনা। সেকেন্ড ঘটনা যাবে, আপনার নামটা বলে আপনার ঘটনাটা প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাদিয়ান, সিলেট থেকে। তো রাসেল ভাই, ঘটনাটা আমার নিজের লাইফেই ঘটে যাওয়া। আমি তখন প্রায় ক্লাস 4-এ পড়ি, 4-5 এরকমই পড়ি। তো আমাদের মসজিদ একটা আছে আমাদের বাড়ির সাথেই লাগানো। জি। তো এই মসজিদে আমরা সাধারণত আমরাই আজান দিই, বা নামাজের ব্যবস্থাটা আমাদের ইমাম আছেন, বাট আজানের ব্যবস্থাটা আমরাই দিতাম। তো আমাদের মসজিদে তখন মাইকের ব্যবস্থা হয়নি। তো আমরা আজানটা মসজিদের ঠিক বাইরে বারান্দার পাশেই দিতাম। তো আমি এরকম স্বাভাবিক, আমরা আজান দেই। তো আমি একদিন জোহরে আজান দিতে গেছি। তো আজান দেওয়ার সময় আমি যেখানে দাঁড়াইছিলাম, তো সেটা ছিল একটা বড়ই গাছের ঠিক সামনেই। তো সামনে না, উল্টা বললাম, আমি ঠিক পিছনে, আমার সামনে ছিল বড়ই গাছটা। তো আমি এটা সামনে দাঁড়িয়ে আমি পশ্চিম দিকে তো আজান দিচ্ছি। তো আমি আজান দেওয়ার সময় হঠাৎ করে খেয়াল করলাম যে বড়ই গাছের মধ্যে ছায়া ছায়া টাইপের কিছু একটা। তখন ভোর দুপুর, তো জোহরের টাইম 1টার দিকে, তখন তো দুপুর টাইম, সূর্য ছিল। তো এর মধ্যে আমি ছায়া ছায়া দেখে, মানে আমি জাস্ট আমার চোখটা বন্ধ করে দিই। চোখ বন্ধ করে আমি আজান দিতে থাকি। তো ঠিক আজানটা দেওয়া অবস্থায় হাইয়া আলাস সালাহ বলছি, আমার একটু মনে আছে। এরপরে আমি আর কিছু বলতে পারি না। আমি জাস্ট আমি সেন্সলেস হয়ে যাই। আমি আর কিছু দেখিও নাই। আমি প্রায় 2-3 ঘন্টা পরে আমি নিজেকে আবিষ্কার করি যে আমার দাদুর বিছানায়। পরে আমি যেটা জানতে পারি যে আমি যেখানে আজান দিচ্ছিলাম সেখান থেকে প্রায় 15-20 ফিট দূরে আমি পড়েছিলাম। আমাকে কেউ একজন নিয়ে আমার বাড়িতে বসে তার মানে তার মানে হচ্ছে কেউ একজন ধাক্কা দিয়েছিল এই আপনাকে। ঘটনা ঘটে আমি তখন ক্লাস 4-5-এ। তো এই ঘটনার বেশ কিছুদিন পরে, আমি তখন প্রায় 7-8-এ। তো সেদিন শুক্রবার ছিল, আমার বাবা বাড়িতে ছিলেন আমার শুক্রবারে। তো আমি আমরা আজান দিতে যাই। তো আজান দেওয়ার সময় তখন আসরের টাইম। তো আমি আজান দিচ্ছি, ঠিক একই ভাবে আমি কিছু দেখি নাই সেদিন। দেখি যে আমি আজানের মধ্যে আমি বলতে পারি না কি হচ্ছে, এখন পর্যন্ত আমি যাই না। আমি আজানের মধ্যেই নাকি আমি পড়ে যাই। তো এটা আমার বাবা ছিলেন আমার পিছনেই। উনি তখন অজু করতেছিলেন ওই টিউবওয়েলে। তো উনি আজান বন্ধ হতে উনি তাকান, তো দেখেন যে আমি পড়ে গেছি, মানে পড়ে যাচ্ছি। তো উনি তখন আমাকে দৌড়ে গিয়ে আমাকে ধরেন, আমাকে কুলে নেন, যাতে মানে কুলে নিয়ে মানে পানি দিবেন হয়ে চিন্তা ভাবনা ছিল। মানে আমাকে যে কুলে নিছেন, ঠিক ও তখনই ভয়ঙ্কর একটা জিনিস ঘটে যে আরো অনেক লোকজন ছিল তখন। সেই প্রথম যে ঘটনাটা ঘটে তখন তো কেউ ছিল না, আমি একা ছিলাম। তো সেকেন্ড ঘটনা যখন ঘটে, আমার বাবা যখন আমাকে কুলে নিছেন, সবার সামনে, মানে প্রায় উড়ে গিয়ে উনি, মানে একটা মানে ওই টিউবওয়েলের পাশে যেয়ে পড়েন। ওনার পা ছিলে যায়, হাত ছিলে যায়। একই ঘটনা আপনাদের দুজনের সাথেই ঘটলো? তখন কিন্তু আমার বাবা সহ, হুম। এবং আপনি সেটা আপনি সবার এবং সামনে। আপনার বাবা দুজনে মিলে হ্যাঁ, দুজন মিলে। তখন কিন্তু আমি সেন্সলেস, আমি কিছু বলতে পারি না। মানে সবার সামনেই জিনিসটা ঘটে যে উনি কিছু বলতে পারেন না, উড়ে গিয়ে পড়েন জাস্ট। উনি গিয়ে পড়েন, তারপর ওনার হাত পা ছিলে যায়। কেউ কিছু বলতে পারে না। আমার দাদু তখন আসতেছিলেন খুব সম্ভব। আমার আমার দাদু একজন ছিলেন আমাদের পাশের বাড়ি, উনি আসতেছিলেন। উনি বলছেন যে উনি নিজের চোখে দেখতেছেন যে মানে কি ঘটলো এটা। মানে ওনার সামনে উনি দেখতেছেন যে উড়ে গিয়ে পড়লেন। কিছুই বলার ছিল না, এটাই। মানে উনি দেখলেন যে পড়ে গেছেন, ওকে, এটাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। জমে গেছে কিন্তু আমাদের আশা করছি বাকিটা সময় আরো বেশি জমজমাট করে তুলতে পারবো যদি আপনারা থাকেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট একটা ছোট্ট ছোট্ট এবং খুব ছোট বিরতির পরে। রাইট, আলহামদুলিল্লাহ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাস্তার আছি, সাথে ঘড়িতে সময় রাত 1:29 এবং চলছে ভূত এফএম। আমার সাথে রয়েছে মাসুম, মিউজিক নিয়ে প্রচন্ড ব্যস্ত, এবং রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আর সবচাইতে বেশি মানে রয়েছেন যারা, তারা হচ্ছে আপনারা। আপনারা আছেন বলেই চলছে ভূত এফএম। আমরা চলে যাব পরবর্তী
ঘটনাটা যেটা বলবো সেটা আমার সাথে হয়নি, এটা আমার বোনের সাথে হয়েছিল। তো আমার বোন সে টাঙ্গাইলে সরকারি মেডিকেল কর্মকর্তা হিসেবে সে নিয়োজিত আছে। সেখানে সরকারি কোয়ার্টার পাওয়ার আগে সেখানে আরেকটা সরকারি ফ্যাসিলিটিতে সে মানে থাকতো আর কি। তো ঘটনাটা এরকম ঘটেছিল যে যে সে যে ফ্লোরে থাকতো সেটা ছিল হচ্ছে আপনার 3 তলা ফ্লোরে, এবং সেই ফ্লোরে আর কেউ থাকতো না। সে ঘটনা যেটা ঘটেছিল যে সে রাতের বেলা ঘুমিয়ে আছে, তো হঠাৎ করে আপনার লোহা গড়ানোর আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। ঘুমটা আধোভাবে ঘুম ভাঙে, সে আধো চোখ মেলে তার বাম পাশে কাছে দেখে যে দুটো ছোট ছোট বাচ্চা, তারা মানে বসে আছে, একজন আরেকজনের দিকে জাস্ট একটা লোহার বল গড়িয়ে দিচ্ছে, এবং যখন গড়িয়ে দিচ্ছে সেটা জ্বলে উঠছে আগুনের গোলার মতো। আচ্ছা। তো সে খেয়াল করলো যে বাচ্চা দুটো মানে মুখের দিকে তাকিয়ে দেখলো ওদের চোখ মুখ কিচ্ছু নাই। তো সে যখন আরেকটু চোখ খুলে ভালোভাবে তাকাবার চেষ্টা করলো, তার সাইডে যে বাচ্চাটা ছিল সেটা তার দিকে ফিরে জাস্ট ঠোঁট দিয়ে মানে কথা না বলা বা ফুস করার মতো কিছু মানে চুপ করতে বললো ইন্ডিকেশন আর কি, করলো, চুপ চুপ করার করার মতো জন্য আমরা যেমন ইন্ডিকেশন করলো। তো এটা দেখে আপু যখন ধরফরে ওঠার চেষ্টা করলো, সে ফিল করলো যে কোনো কিছু দুটো আঙ্গুল দিয়ে তার দুটো চোখ চেপে ধরে একদম বালিশের সাথে চেপে রাখছে তার মাথা। এবং সে এই অবস্থায় ফিল করলো যে তার পেছনে, সে যে শুয়ে আছে তার পেছনে 5 থেকে 7 জন অবয়ব দাঁড়ায় আছে। মানে জাস্ট তাদের গম গম আওয়াজ সে শুনতে পাচ্ছিল। তো এটা শোনার পরে আমার বোন ওইখানে সেন্সলেস হয়ে যায়। তো পরবর্তী সকালে সে আলহামদুলিল্লাহ নিজের থেকে ঘুম থেকে ওঠে, এবং ঘুম থেকে উঠে সে অনেক খারাপ ফিল করে, ওর গায়ে জ্বর আসে। তো জ্বর আসার পরে 3 দিনের মতো জ্বর ছিল। পরে যখন মানে আমাদের ফ্যামিলির মুরব্বীদের সাথে ও যখন এই ঘটনাটা শেয়ার করে, তাদের মধ্যে একজন বুজুর্গ বলেছিলেন যে তুমি জিনের বাচ্চাদের খেলতে দেখছো। তো এরপর থেকে আমার বোন আর রাতে সাধারণত একা ওখানে থাকেন, ওখানে আর থাকেনি না, ওখানে ডিউটি করে দিনের বেলা ফিরতে আসে। তো এই আমরা ঘটনা আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সত্যি তো, যদি এই রাতের বেলায় হঠাৎ করে, আমি এরকম শুনিনি কিন্তু, যে চোখ চেপে ধরে, এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। এবং উনি আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। আমাদেরকে এসএমএস করেছেন পাপড়ি ভূতের গলি থেকে। লাস্ট ঘটনাটা সত্যি অসম। আমাদের শামীম এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন তন্ময় দিনাজপুর থেকে, এবং তার কাছে খুব ভালো লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শামীম বাবু। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে নাবিল খুলনা থেকে তিনি এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে আমার গল্পটা ভীষণ ভয়ঙ্কর, পাঠিয়ে দিন ভূত সময় phwt.radio@radio.fm। খুলনা থেকে প্রচুর ঘটনা আসে, এবং খুলনার ম্যাক্সিমাম ঘটনা কিন্তু খুব ভয় হয়। সো আমি অনেক ইন্টারেস্টেড আপনার ব্যাপারে। আম, আমাদেরকে এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। মিজান জহুরুল হক হল থেকে আমাদের কর্মকার। এছাড়া রোমান্টিক ভূত আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন অমিল, এবং টুরিজ ভূত এফএম ইজ অসম। আচ্ছা, আমাদেরকে এছাড়া পারভেজ এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শুভ চট্টগ্রাম থেকে। আর রিদিকা আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা অনেক অসম ছিল। পুতুল আমাদেরকে ঝালকাঠি থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ভয় লাগছে আর ভালো লাগছে। ডিজে রাজ আমাদের শান্তিনগর থেকে এসএমএস পাঠিয়েছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফ এয়ারপোর্ট হাওড়া থেকে আমাদের এসএমএস করেছেন। পুতুল আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি প্রভা আব্দুল্লাহ। এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন আমাদেরকে। মানে নাম লেখেনি, লিখেছেন শুধুমাত্র জাস্ট অসম। সো নামটা একটু লিখে দিলে বেশি ভালো হতো। আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে। তার একটা ঘটনা রয়েছে, ছোট একটা এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক বড় এক্সপিরিয়েন্স। সেটা কিভাবে শুনবেন সেটা হয়তো তিনি জানিয়ে দিতে পারবেন, বাট আমরা এখন মূল জিনিসটা শুনবো। হ্যাঁ, রাসেল ভাই, থ্যাংক ইউ ফর লেটিং মি giving me the opportunity. Okay. আচ্ছা, এই স্টোরি আসলে স্টোরি না, ইটস অ্যান এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি আমরা আপনার স্ক্যানার্স গিয়েছিলাম এক সময়, আপনার ঢাকার কাছে। জায়গাটা হচ্ছে আপনার ঢাকার কাছে না, সরি, সিরাজগঞ্জের কাছে একটা জায়গায়। স্পেসিফিক লোকেশনটা বললাম না। এই জায়গাটার মধ্যে অনেক রকম কথা শোনা যায়, যে ওখানে আপনার আহ মানে খুব খারাপ একটা জায়গা। মানে নদীর পাড়ে, এক পাশে শ্মশান ঘাট, আর একটা পাশ হচ্ছে আপনার বেশ
উপত্যকার মতো আর কি, অনেকটা ইট সিমস লাইক টু মি এরকমই লাগলো। বেশ মানে বেশ বড় একটা মাঠের মতো উঁচু জায়গা, ওখানে একটা বড়ই গাছ আছে উপরে, এবং ওটা বেশ ভয়ঙ্কর জায়গা। ওখানে নাকি মানুষকে প্রায় আমরা শুনেছি যে তুলে নিয়ে গেছে বড়ই গাছের উপরে এবং ঝুলায় রাখছে। তারপর মাটির কিছু জায়গা ছিল আপনার, মানে নদীর পাড়ে জায়গা, ওখানে নাকি মানুষকে গেড়ে ফেলে, মানে মাটির নিচে মানে পুঁতে ফেলছে, এরকম কাহিনী শোনা যায়। এমন ওখানে আপনার গরু ডেবে গেছে এরকম শুনছে। তার ফার্স্টে মনে করছিল কুইকস্যান্ড, চোরাবালি। পরে দেখলাম ইটস নট লাইক দ্যাট, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা কাদার জায়গা, যেখানে আমরা হেঁটেও দেখছি এবং এরকম কোনো চান্সই নাই ওখানে। না না, চোরাবালি থাকার কোনো চান্স নেই। তো যেটা হয় ওখানে, আমরা গিয়েছিলাম আমাদের সাথে আমাদের আবরার ভাই ছিল, দেন আমার এক ভাইগনা ছিল, হাবিব ভাই যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেনি কোনো একটা কারণে। তো যাই হোক, তো ওখানে যে যেটা দেখি আসলে অনেকের কাছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আসে। অনেকেই বলে অনেক কিছু দেখি না, বা অনেক কিছু জানি না, বা ভূতে বিশ্বাস করে না, বা অতি প্রাকৃত জিনিসে বিশ্বাস করে না। তো যার যার বিশ্বাস তার কাছে, সবার তো সুযোগ হয় না সবকিছু এক্সপিরিয়েন্স করার জীবনে, ঠিক না? মানে মানে সবাই যে এক্সপিরিয়েন্স করবে তাহলে তো ডিফারেন্ট ব্যাপার হয়ে যেত। তাহলে তো এটা জিন কথাটার অর্থই হচ্ছে লুকায়িত একটা জিনিস, ঠিক আছে? হুম। ইটস হিডেন। তো এই জিনিসটা যদি সবাই দেখতে পেত তো তো ডিফারেন্ট একটা কাহিনী হতো। বাট কিছু কিছু জায়গায় আমার জীবনে সুযোগ হয়েছে কিছু জিনিস দেখার, কিছু এক্সপিরিয়েন্স করার, সেটার মধ্যে এটা একটা। তো ওই জায়গাটা যখন আমরা যাই, আমাদের আরেকটা কাজ ছিল তখন আসলে প্রজেক্টের, সেখানে যাওয়ার। বাট আমরা একটু আর্লি চলে যাই, আপনার 7টার দিকে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে চলে যাই ওখানে। তো যাওয়ার পর ইট ওয়াজ আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট রাসেল ভাই, যে আপনি শুনতে পাবেন যে আপনার ডাকছে, আপনার ঝিঝি পোকা, ব্যাং, বিভিন্ন জিনিস নদীর পাড়ে যেটা হয়, এবং আচ্ছা। আরেক পাশে যেটা শ্মশান নদীর ওই পাড়টায়, মানে ডিফারেন্ট টাইপের একটা সাউন্ড। তো ওখানে আমরা যাই তিনজন, যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং ওই জায়গাটাই যাই যেখানে নাকি মানুষ বলে খারাপ জায়গা। তো ওখানে যাওয়ার পরে আমাকে আহ, কথা বলছি, জাস্ট আমি ছবি নিচ্ছি এক পাশে, আমার কাছে আপনার ছিল, ক্যামেরা ছিল, সেই মানে স্পেশালি মডিফাইড ক্যামেরা। তো ওদের ছবি নিচ্ছি, এই সময় আপনার পেছন থেকে আবরার ভাই বলতেছে, বাবু আপনি দেখছেন? তো আমি বললাম যে, কি সেটা? তো আমি ঘুরে তাকালাম, উনি বললো যে একটু আগে আকাশে হাতের ডান দিক থেকে বাম দিকে একটা আলো চলে গেল। আমি বললাম এটা কি ফলেন স্টার? বলে না, ইটস নট শুটিং স্টার। আমি জানি শুটিং স্টার কি। এটা ঠিক বেগুনি রঙের একটা আলো, এটা ডায়া হবে আপনার 2 ফিটের মতো। উনি যেটা বর্ণনা করছেন, 2 ফিটের মতো ডায়া, ডান থেকে বামে স্ট্রেট চলে গেছে, ইটস নট ফলিং, নিচের দিকে পড়তেছে না, ডান থেকে স্ট্রেট সরল রেখা চলে গিয়ে একদম উধাও, সোজাসুজি চলে আসে। সোজাসুজি যে আচ্ছা। আপনার ওটা নাকি উধাও হয়ে গেছে। এবং সাথে সাথে আমার ভাগনা ছিল বাসা, সে বলছে যে আঙ্কেল আমিও দেখছি জিনিসটাকে। তো আমি দুজনের কথা যখন শুনলাম তখন আমি শুনলাম, এবং ওরা যখন এই কথাটা বলতেছে আমি যেটা দেখলাম, ওদের থেকে 10 থেকে 12 ফিট পেছনে একটা ছায়া, ঠিক লাইক কারো ছায়া পড়লে যেরকম, সেরকম একটা ছায়া, মানুষের মতো হাইট, সেটা আপনার নদীর পাড়ে নেমে হেঁটে ধরেন, মানে মনে হেঁটে 10-12 ফিট যে হাওয়া হয়ে গেল, মানে বাতাসে মিলে গেল। মানে খুব স্ট্রেঞ্জ, এটা দেখে আমার গায়ে গুজ বাম্প হয়, আসলে জিনিসটা কি। এবং তখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক দ্যাট মোমেন্ট আপনার নদীতে আমাদের থেকে প্রায় ধরেন 1/2 মাইল, মানে ধরেন 1 কিলোমিটার দূরে একটা আলো, আলোটা একটা বল, আলোর বল, ইটস লাইক ফুটবল বা তার থেকে একটু বড় সাইজ, এরকম একটা বল, আলোর বল, সেটা নদীর মধ্যে নাড়াচাড়া করতেছে, ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে আসতেছে। তো ফার্স্ট টাইম মনে করলাম এটা কি, এটা কি কোনো আসলে আপনার নৌকা, মানুষের নৌকার উপরে দেখা যায় যে কুপি টুপি জ্বালায় কাজ করে। তো নৌকার জেলে নৌকা যেতে হ্যাঁ, পারে। এখন কুপির আলো যেটা হয় সেটা কিন্তু স্থির হয় না, এটা কাঁপে, এবং দূর থেকে আপনি বুঝতে পারবেন। তো আমি যেটা করলাম, আমাদের ফ্ল্যাশ লাইট ছিল পাওয়ারফুল, ঠিক ওই জায়গায় ফ্ল্যাশ লাইট মারলাম। ফ্ল্যাশ লাইট মারার পর কিছু নাই, কোনো আলো নাই ওই জায়গায়, নৌকা তো দূরের কথা, কিছুই নেই, মানে নদী ফাঁকা। জাস্ট দেখে মনে হচ্ছে যে এখানে হ্যাঁ, এবং আবরার ভাবে ফ্ল্যাশ লাইট মারছে, আমরা দুজনেই ফ্ল্যাশ লাইট করে দেখছি, কিছু নাই। এবং আমরা অনেকক্ষণ তাকায় থাকলাম, ফ্ল্যাশ লাইট অফ করে দিলাম, আবার কথা বলতেছি, ঠিক উইদিন লাইক 20-30 সেকেন্ডস আবার সেই আলোটা, এবং এটা মুভ করতেছে এমন ভাবে যেমন আপনি যদি কেউ একটা বাইকের উপরে যদি একটা বড় আলো নিয়ে কেউ যদি খুব ফাস্ট ডানে চালা যায় আবার বামে চালা যায়, ঠিক এরকম করে আসতেছে। অ্যান্ড ইটস নট ফসফরাস, ফসফরাস জিনিসটা আমরা জানি, ফসফরাস কি, এটা ফসফরাস না, পানির উপরে নট পানির নিচে মুভ করতেছে। এবং মানে বেশ ভয় পেয়ে যায় আমরা জিনিসটা দেখে, ফার্স্টে কিউরিয়াস, পরে ভয় পাই, কারণ জিনিসটা আলোটা কাছে আসতেছিল আমাদের থেকে। তারপর যে আমি আবরার ভাইকে বলি, ভাই চলেন, জিনিসটা খারাপ হতে পারে। আবরার ভাই বলে, না না বাবু ভাই, আর একটু দেখি, আলো দেখতে হবে, আমরা তো আসছি ইনভেস্টিগেশন করতে এখানে। দেখতেছি, এবং আলোটা আপনার ডানে বামে করতে করতে একটা পর্যায়ে আমাদের থেকে প্রায় 500 ফিট, 500 ফিট এরকম দূরে চলে আসে। এবং তখন কিন্তু আসলে আমরা মনে করি না, দাঁড়ায় থাকাটা নিরাপদ না।
ওখান থেকে আমরা স্টে করে সরে যাই এবং মানে তখন আমরা চলে যাচ্ছি তখন কিন্তু আলোটাকে আর দেখিনি when we left এবং মানে ভেরি স্ট্রেঞ্জ থিং, কারণ এটার কোনো এক্সপ্লেনেশন আমরা পাইনি। আমাদের এটার কিন্তু আপনার লাইভ ভয়েস টেকিং আছে, আমরা ওই জায়গায় দাঁড়ায়, এটা তখন আমাদের ভয়েস রেকর্ডার অন ছিল, আমার মানে ওই কনভারসেশন অ্যান্ড ওই মুহূর্তটা আমরা রেকর্ড করছি, প্লাস আমাদের ভিডিও ক্যামেরা অন ছিল। ভিডিও ক্যামেরাতে আলোটা আসছে জাস্ট লাইক একটা মোমবাতির মতো দূরে, মানে এটা মানে ভালো কিছু আসেনি কারণ এটা নাইট ভিশন ভিডিও ক্যামেরা ছিল না। আচ্ছা, তো ওখানে আপনার কাছে মোমবাতির মতো নাড়াচাড়া করতেছে আর ভয়েস ক্লিপটা পুরো আছে। এটা আমাদের ওই যে চ্যানেল সাইটে গেলেই পাবে, মানুষ শুনতে পাবে লাইভ যদি ফিলটা পেতে চায়। আমার কাছে একটা জিনিস চিন্তা হয় যে আচ্ছা আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে জায়গাটা এরকম ঘটনাগুলো ঘটলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি আসলে, মানে কেন? এর ব্যাকগ্রাউন্ডটা আসলে রাসেল ভাই আমি যথেষ্ট স্টাডি করি এবং স্টাডির মিনিং যেটা বলছি, জিন সম্বন্ধে অনেক কথা বলা আছে। জিন জিনিসটা যারা বিশ্বাস করে এটা অবশ্যই বিশ্বাস করি আমরা, মানে বিভিন্ন ধর্মগ্রন্থে জিনের কথা বলা আছে বিভিন্ন ভাবে। তো এরা জিন মানে হচ্ছে আনসিন, মানে মানুষের সামনে আসে না, হিডেন। তো ওরা যেটা করে আপনার বিভিন্ন ব্যারেন ল্যান্ড হচ্ছে ওদের থাকার জায়গা, আচ্ছা, খালি জায়গা যেখানে ধুধু প্রান্তর, কেউ থাকে না, মানুষ আসে না। এই জন্যই বলা হয় যে ওই যে দেখা যায় যে পরিত্যক্ত পরিত্যক্ত বাড়িতে হ্যাঁ, বা এবং আহ, ওদের ব- আবাসস্থলই সেটা। ব্যারেন যেসব জিনিস পুরানো আবাস, মানে আপনার ছেড়ে মানে যেসব বাসা বাড়িতে যেখানে নাকি মানুষ থাকে না, ভাঙাচোরা গাছ, পরিত্যক্ত বাড়ি, গাছ, মানে আপনার খোলা প্রান্তর। এবং আরেক ধরনের জিন থাকে হচ্ছে বাথরুমে, হ্যাঁ রেস্টরুমে গান থাকে। শুনেছি, এটা হচ্ছে আপনার এখানে এরা অনেকে এসে ওদের মধ্যে বলেছে। একটা কাইন্ড, ওরা থাকে ওইখানে। এবং এই যে খোলা প্রান্তর গুলা, এই যে পরিত্যক্ত বাড়িগুলা, এগুলা তোরা থাকে। তো মানে পরিত্যক্ত বাড়িতে আর খোলা প্রান্তরে না থাকলেও বাথরুমে যে কোনো সময় যে হ্যাঁ, কেউ এটা যে কোনো এক্সপিরিয়েন্স করতে মানুষ পারেন, এক্সপিরিয়েন্স করতে পারে, এটা এবং যারা হবে, শুনছেন তাদের মধ্যে যে কেউ একজন আজকে করেও ফেলতে হতেও পারেন। পারে। এটা কেউ বিশ্বাস না করলে মানে আমি বলবো যে এখন তার লাকে ঘটে নাই, ঘটতেও পারে, মানে ঘটতেই হবে এমন কোনো কথা নেই, বাট ঘটে যেতেও পারে। এটার কোনো মানে আসলে এক্সপ্লেনেশন ভাবে দেওয়া যায় না, বাট ওরা থাকে ওইসব জায়গায়, ওরা ওরা পছন্দ করে থাকতে। আচ্ছা, এবং মানে আপনি যদি এই জিন সম্বন্ধে ইনফরমেশন কেউ কালেক্ট করে তাহলে তাদের সম্বন্ধে আরো ভালো জানতে পারবে যে তারা কোথায় থাকে। তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির, হুম, তারাও একটা ক্ল্যান, তারাও একটা গোষ্ঠী, এবং তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির তারাই মানুষকে ভয় দেখায়। তারাই মানুষকে, বাথরুমে যারা থাকে অবশ্যই তারা ভালো কিছু না, মানে 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 খুব ভালো মানুষ না। ভালো মানুষ যেমন ভালো জায়গায় থাকে, দুষ্ট জিনরা আবার সেরকম বাথরুমে থাকে, তার সেটাই। কাছাকাছি থাকে না। ড্রেনে, অ্যালিতে, নোংরা জায়গায়, হ্যাঁ, পরিত্যক্ত বাড়িতে, এসব জায়গায় ওরা থাকে এবং ওদের এটা আপনার থাকার জায়গা। আপনার যে জায়গায় গিয়েছে ওখানে তো এলাকাবাসীর কাছ থেকেও নিশ্চয়ই আপনারা শুনেছেন যে হ্যাঁ, সেটা এবং ওটা সাক্ষাৎকারও আমরা নিয়েছি এবং সবগুলো সাউন্ড ক্লাউডে আছে আমাদের। ঠিক আছে। ওখানে এলাকার মানুষ কি কি ঘটছে সেটা বলছে যে এখানে এই ঘটে, এবং ওখানে রাতের বেলা কেউ যায় না। কেউ যায় না। না না না, কেউ ওই জায়গায় মানে না। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ওকে, দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি ফেসবুকে আরো পোস্ট করতে পারেন এবং আপনাদের মতামত আপনারা জানেন যে আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক বেশি জরুরি। সো চাইবো যে আপনারা বেশি বেশি করে আমরা আপনাদের মানে আপনাদের সেই মতামতের অপেক্ষা আছে। আমাদেরকে আমি দেখতে পাচ্ছি একজন আমাদের এখানে কমেন্ট করেছেন তাসকিন আহমেদ রাজীব। তিনি বলছেন আমার কাছে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। তো সেগুলো আপনি অবশ্যই পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা তো চাচ্ছি, আমাদেরকে জুবাইর খুলনা থেকে আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে এছাড়াও ফারহান গাজী এসএমএস করেছেন, লিখেছেন এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি আই লাভ ভূত এফএম। আমাদেরকে পাইরেটস অর্ক লিখেছেন যে আবার 2 মান্থস পরে ভূত এফএম লাইভ শুনছি, একা মেসের ছাদে শুনছি এবং তার কাছে খুব ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে শিমুল আমাদেরকে এসএমএস করেছেন, শিমুল গোল্ডার। তিনি বলছেন যে বাবু ভাইকে রেগুলার নিয়ে আসতে। আমাদেরকে রায়হান তুষার আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম অনেক ভালো। আমাদেরকে অমৃতা রয় কৃষ্টি এসএমএস করেছেন, এখানে পোস্ট পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনার বাবু ভাই আপনার নিজের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? হ্যাঁ, নিজের এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমরা আগেই শুনে ফেলেছি এবং নিজের এক্সপিরিয়েন্স খুব মানুষের যদি রেগুলার হয় তাহলে মানুষের সাথে খুব মানে উনি যদি রেগুলার এরকম ঘটনা ঘটতো তাহলে এখানে আসতে পারতেন না এতদূর পর্যন্ত। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি হার্ট হ্যাকার এসএমএস করে এখানে পোস্ট করেছেন, এছাড়াও আরো অনেকে দেখতে পাচ্ছি।
47 আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যদি হাতে সময় খুব কম, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্লিজ আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন নাম বলে। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি তাওহিদ বলছি পল্লবী থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে বারবার অপরচুনিটি দেওয়ার জন্য। আপনি খুব বারবার খুব ভালো ভালো ঘটনা বলছেন বলেই Thank you very much. যাই হোক, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফের ঘটনা, যেটা আমার লাইফে হয়েছে এবং আমি নিজে এটার সাসপেক্ট। তো ঘটনাটা হলো যে এটা অ্যাকচুয়ালি 89-এর ঘটনা আর কি। আচ্ছা। তখন আমার এক মামার বিয়ের বাড়িতে আর কি আমরা, ওটা বিয়েটা হয়েছিল, মানে অনুষ্ঠানটা হয়েছিল শ্যামলী আদাবর, আমার নানার বাড়িতে আর কি। কত সালে এটা? এটা 89। 89। সেই সময় আমাদের ওখানে অনেক গেট টুগেদার হয়েছিল, আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিল আর কি, খুব মেমোরেবল বিয়ে এটাকে বলা যায়। তো সেখানে আমাদের সমবয়সী অনেক ছোট ছেলে মেয়ে এসেছিল। তো যে দিনকার ঘটনা সেটা ছিল মামার গায়ে হলুদের দিন। ওদিন সন্ধ্যায় গায়ে হলুদ হবে, তো দুপুর থেকে আমরা ও বাড়িতে গায়ে হলুদের যে প্রস্তুতিটা থাকে, মানে আপনার মঞ্চ সাজানো প্লাস আদার্স যে প্রস্তুতি সবই আমরা করছি, প্লাস সেই সাথে আমরা ছোট যারা তাদের তো অ্যাকচুয়ালি ওইভাবে দায়িত্ব থাকে না, আমরা আমাদের মতো এনজয় করছি আর কি। তো ফর ইন দ্য ইভেন্ট টাইম আমি ছিলাম বাড়ির ছাদে। তো বাড়িটা ছিল একতলা এবং দোতলার কিছু কাজ কমপ্লিট হয়েছিল, শুধু ব্রিক ওয়াল উঠেছিল, দরজা জানলা অথবা প্লাস্টার তখন হয়নি। তো কিছু রুমের শেড চলে আসছে আর কি। এই তো আমার ছোট খালার 4 ছেলে মেয়ে এবং সহ আমি 5 জন। এই 5 জন আমরা ওই ছাদে কিছু ওই 16 গুটি খেলা অথবা বাঘবন্দি খেলা যাকে বলে, সেটা তারা খেলছিল। আমার খালার 2 ভাই, তারা আবার জমজ, তারা খেলছিল, আমরা বসে বসে দেখছিলাম। তো সেটা ঠিক দুপুরবেলা এবং টাইমটা স্পেসিফিক্যালি জোহর আজানের আগে। তো যেহেতু দুপুরে সন্ধ্যার সময় প্রোগ্রাম, তো আমরা সবাই রেডি হওয়ার জন্য ব্যস্ত। তো আমি আমার ভাই খালতো ভাই বোনদেরকে বলছিলাম যে চলুন আমরা তাহলে গোসলটা সেরে নিই, কারণ পরবর্তীতে এতগুলো মানুষ, 2টা মাত্র বাথরুম, চান্স পাওয়া যাবে না। তো সেটা বলে আমি অলরেডি স্টার্ট করছি। করার পরে আমি যখন সিঁড়ির কাছে গেলাম, তো সেই সময় অন্যমনস্ক ভাবেই আমি একটু ওই ঘরগুলোর দিকে তাকালাম। ঠিক সেই সময় আমি যেটা দেখতে পেলাম যে একজন বৃদ্ধ মহিলা, যিনি ওই বাড়ির কেউ না, আমি তাকে কখনো দেখিনি, তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, একদম ঠিক আমার দিকে তাকিয়ে, ঠিক সিঁড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। তো আমি তাকে দেখে থমকে দাঁড়িয়ে যাই যে ইনি কে, আমার মনে মধ্যে প্রশ্ন আসে। এবং সে বেশ লম্বা, শীর্ণকায়, সাদা গায়ের চামড়া এবং গায়ে সাদা শাড়িও পরা। তো সে আমাকে হাত ইশারা করে ডাকছে, মানে তার কাছে যাওয়ার জন্য। এটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং আমি আমার খালাতো বোনকে ডাকি যে এদিকে এসে দেখে যাও একটা জিনিস। সেই মুহূর্তে সেও দৌড়ায় আসে, আসার পরে সেও তাকে দেখতে পায় এবং আমার বোনকে দেখার পরে সেই মহিলা রীতিমতো রেগে ওঠেন এবং গর্জন করে ওঠেন। তো এতে আমরা ভয় পেয়ে যাই ভীষণ এবং মোটামুটি চিৎকার করে আমরা নিচে চলে যাই। যাওয়ার পরে আমাদের সমবয়সী যতজন আছে সবাই এবং 2-1 জন মুরব্বী সহ উইদিন 2 or 3 মিনিটস আমরা আবার ব্যাক করি যে এই জিনিসটা কি, এটা জানার জন্য। তো আমি একটু বলে রাখি যে ওখানে কিন্তু বাড়ির পেছন দিকটা আবার একটা ডোবা ছিল। তো সেই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, শুধুমাত্র সিঁড়িটা ছাড়া ওই দিক দিয়ে কেউ বাড়ি থেকে বেরোতে অথবা ঢুকতে পারবে না। কিন্তু সেই জিনিসটা কোথাও নাই, না পেছনে না সামনে না ওই ঘরে, কোথাও নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, তো তাকে আর দেখা গেল না। তো আসলে এটাই ছিল আমার ঘটনাটা। এবং আপনার দেখেই প্রথমে মনে হচ্ছিল যে অস্বাভাবিক কিছু। ডেফিনেটলি, কারণ ওটা ওই বাড়ির কেউ না, ভালো করেই জানি। তার বাড়ির যে কাজের লোকগুলোকে আমি চিনি, প্লাস আমাদের যারা এবং এলাকারও কেউ না। না না। এবং এলাকার আমি জিজ্ঞাসা করেছি আমার নানা নানি হচ্ছে মামা মামিকে, মামা খালা যারা ছিলেন, তো তারা বলেন যে এই ধরনের কাউকে তারা কোনোদিন দেখেনও নি এবং জানেনও না। ভিড়ের মধ্যে এরকম অদ্ভুত কিছু মানে ঘটনা ঘটে থাকে এবং মানে অনেক যেখানে ভিড় সেখানে আসলে কে আসল আর কে নকল এটা বোঝা খুব মুশকিল। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি কামরুল